বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 9 ফেব্রুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দণ্ডবিধির ষষ্ঠ ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব দণ্ডবিধির 107 ধারা থেকে। সবাই 107 ধারা বের করেন। আহ, যেখানে আলোচনা করা হয়েছে অপসহায়তা বা অ্যাবেটমেন্ট, এবং এই অধ্যায়টা হলো 107 থেকে 120 পর্যন্ত। এবং এখানে একটু লিখে রাখেন, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। 107 থেকে 120 পর্যন্ত যেটা, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। এর আগে গত ক্লাসে আমরা জেনারেল এক্সেপশন বা সাধারণ ব্যতিক্রম পড়েছিলাম, যেটা হচ্ছে 76 থেকে 106। আর এটা হচ্ছে 107 থেকে 120 অপসহায়তা। তো অপসহায়তা আসলে কি, এটা এর আগে আমরা প্রাথমিকভাবে ধারণা পেয়েছিলাম। সেটা হলো এরকম যে কোনো ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে কোনো কাজ করতে প্ররোচিত করে, মানে সে কাজ করতে প্ররোচিত করে, মানে কাজ করতে হুকুম দিল, পরামর্শ দিল, এটাই হলো সহায়তা। তো যারে সে প্ররোচনা দিল বা সহায়তা করলো, সে ওই কাজটা করুক বা না করুক, এই যে যে সে প্ররোচনা দিল, সে কিন্তু এজন্য দোষী সাব্যস্ত হবে এবং শাস্তি পাবে। এটা হলো অপসহায়তা বা প্ররোচনা। এবং প্ররোচনার জন্য, অ্যাবেটমেন্টের জন্য সর্বনিম্ন একজনকেও দায়ী করা যায়। কিন্তু এর আগে আমরা যে 34 এ কমন ইন্টেনশন, 149 এ কমন অবজেক্ট, যেখানে কমন ইন্টেনশন বা অভিন্ন অভিপ্রায়ের ক্ষেত্রে ছিল সর্বনিম্ন 2 জন, আর কমন অবজেক্টের ক্ষেত্রে সর্বনিম্ন 5 জন। এবং ওই দুইটা কিন্তু কোনো মানে স্বতন্ত্র অপরাধ ছিল না, ওটা হচ্ছে যে কতিপয় ক্ষেত্রে যৌথভাবে বিচার করার জন্য যে নির্দিষ্ট ধারা সেটা। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি স্বতন্ত্র অপরাধ। এই যে অপসহায়তা বা অ্যাবেটমেন্ট, এটা হলো স্বতন্ত্র অপরাধ। তো যদি আমরা এখানে একটু পড়ি, দেখেন 107 থেকে 120 ধারা পর্যন্ত অপরাধের প্ররোচনা বা অপসহায়তা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 107 ধারা অপসহায়তার সংজ্ঞা দিচ্ছে 107 ধারায়। 108 ধারা অপসহায়তাকারীর সংজ্ঞা, যিনি প্ররোচনা দেয় বা যিনি অপসহায়তা করে তাকে বলে অপসহায়তাকারী। এবং 109 থেকে 120 ধারা পর্যন্ত শাস্তি। তার মানে এই যে যে অ্যাবেটমেন্ট, এটার সংজ্ঞা দেওয়া হয়েছে 107 ধারায়। আর অ্যাবেটমেন্ট যিনি করেন তাকে বলে অপসহায়তাকারী ব্যবহৃত, এটা বলা হয়েছে 108 ধারায়। আর এই অপসহায়তার যে শাস্তি, এই সম্পর্কে আলোচনা করেছে 109 থেকে 120। আচ্ছা, তো এর মধ্যে আমরা প্রথমেই চলে আসি ধারা 107। 107 ধারায় বলেছে, দেখেন, অপরাধের প্ররোচনা বা অপসহায়তা অ্যাবেটমেন্টের অর্থ। ধারা 107, অপরাধী এবং অপরাধ সংগঠন করতে সাহায্য করে আইনের চক্ষে সমানভাবে দোষী। অর্থাৎ যিনি মূল অপরাধ করে এবং তাকে যে সহায়তা করছে, দুইজনই একইভাবে দোষী। যে লোক অপরাধ সংগঠন করতে সাহায্য করে তিনি দুষ্কর্মের সহায়তাকারী বা প্ররোচক বা অপসহায়তাকারী বা অ্যাবেটর। উপাদান দেখেন, 107 ধারায় বলা হয়েছে কোন ব্যক্তি কোন কার্য, আন্ডারলাইন করেন, কোন কার্য করার অপসহায়তা করেছে যে 3টি উপায় হয়। কি কি দেখেন, 1 নাম্বার, কোন ব্যক্তিকে উক্ত কার্য করার জন্য প্ররোচনা করেছে। ইংরেজিতে ইনস্টিগেট শব্দটা বলতেন, ইনস্টিগেটস। ইনস্টিগেটস এনি পারসন টু ডু দ্যাট থিং। প্ররোচনা করেছে মানে হলো, মানে ফুসলাইয়া দেওয়া যে তুমি এই কাজটা করো, বা হুকুম দেওয়া যে এই কাজটা তুই, এই অপরাধটা তুমি করো, এটা হচ্ছে প্ররোচনা করেছে। বা উক্ত কার্যটি করতে ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছে। এঙ্গেজেস ইন এনি, গোল দিবেন কনস্পাইরেসি আছে, দেখেন, এঙ্গেজেস ইন এনি কনস্পাইরেসি। কনস্পাইরেসি মানে হলো ষড়যন্ত্র, ফর ডুইং অফ দ্যাট থিং। কনস্পাইরেসি যখন 2 বা ততোধিক ব্যক্তি মিলে ষড়যন্ত্র করে ওই কাজটা করুক বা না করুক, যখন 2 বা ততোধিক ব্যক্তি মিলে কোনো অপরাধের পরিকল্পনা করে, এটাকেই বলে ষড়যন্ত্র। তো প্ররোচনা করে অ্যাবেটমেন্ট হতে পারে, বা ষড়যন্ত্রে অংশগ্রহণ করে অ্যাবেটমেন্ট হতে পারে। বা দেখেন 3 নম্বরে, উক্ত, এখন যদি বলেন যে স্যার ষড়যন্ত্র করে কিভাবে অ্যাবেটমেন্টের অংশ হবে, ওই যে আমরা পড়ছিলাম যে ক এবং খ ষড়যন্ত্র করেছে যে তাকে অমুককে স্বল্পমাত্রার বিষ প্রয়োগে হত্যা করবে। তাহলে এই যে যে একজন আরেকজনের সাথে যে ষড়যন্ত্র করলো, এটাও এক ধরনের প্ররোচনা, অ্যাবেটমেন্ট মানে অপসহায়তা। বুঝতে পারছেন? বা দেখেন, উক্ত কার্যটি করতে, আন্ডারলাইন করবেন, ইচ্ছাকৃতভাবে সহায়তা করেছে। উক্ত কার্যটি করতে ইচ্ছাকৃতভাবে সহায়তা করেছে, ইন্টেনশনালি এইডস দ্য ডুইং অফ দ্যাট থিং।
ইন্টেনশনাল এইডস মানে ওই যে 38 ধারায় আমরা পড়ছিলাম একটা উদাহরণ, যে দুইজনের মধ্যে ঝগড়া বাঁধছে, একজন আরেকজনের দিকে তেড়ে গেছে, পাশ থেকে একজন ছুরি ধরাই দিছে, যে শুধু ঘুষি ঘুষি দিয়ে এলে তো কিছু হবে না, ওরে ছুরি দিয়ে আমারো। তাহলে এই জায়গায় পাশের জন যে ছুরি ধরে দিল সেই ইচ্ছাকৃত ভাবে কি করছে, সহায়তা করছে, ইচ্ছাকৃত ভাবে সহায়তা করছে। সো এটাও এক ধরনের অ্যাবেটমেন্ট। তাহলে অ্যাবেটমেন্ট যদি বলে কয়টি উপায় হতে পারে, তিনটি উপায়। কাউকে প্ররোচনা করে, ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, কোনো কাজ করতে ইচ্ছাকৃতভাবে কি করে, সহায়তা করে। এটার ইংরেজি দেখেন ইন্টেনশনালি এইডস দ্য ডুইং অফ দ্যাট থিং। তাহলে ইংরেজিতে আসতে পারে এই ধরনের প্রশ্ন, ট্রেন্ড যেহেতু চালু হয়েছে, আসতে পারে যে নিম্নের কোনটি প্ররোচনার উপাদান, অ্যাবেটমেন্টের উপাদান, ইনস্টিগেট, কনস্পাইরেসি আর কি এইড। তো দেখেন, সুতরাং 107 ধারা অনুসারে অপসহায়তার ক্ষেত্রে নিম্নলিখিত তিনটি উপাদান থাকতে পারে, যথা প্ররোচনা ইনস্টিগেশন, ষড়যন্ত্র বা কনস্পাইরেসি, আর সহযোগিতা বা কি এইড। উদাহরণ দেখেন, ক খ কে খুন করার জন্য গ কে প্ররোচিত করছে, ক বলছে যে তুমি খরে খুন করার জন্য গরে বলছে, গ খ কে খুন করে। এখানে অপরাধ দুইটি, যথা খুন এবং খুনের সহায়তা, অপসহায়তা। গ এর অপরাধ হলো খুন করা, সে 302 ধারা অনুসারে দণ্ডিত হবে, এবং ক এর অপরাধ হলো খুনে কি করা, সহায়তা করা, সেও 302 ধারায় উল্লেখিত শাস্তি পাবে। অর্থাৎ অপসহায়তারও যে শাস্তি, মূল অপরাধেরও সেই শাস্তি। অর্থাৎ শাস্তি আরো আমরা বিস্তারিত সামনে পাবো ইনশাল্লাহ, সেখানে আরো বিস্তারিত দেখবো। তো আমরা এখানে বলছে যে ষড়যন্ত্রের মাধ্যমে অপসহায়তা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মধ্যে পার্থক্য। তো এই আলোচনায় আমরা না যাই, এটা পড়বো না, এইটুক স্কিপ করে যাই, সরাসরি চলে আসি এই অভিন্ন অভিপ্রায় এবং অপরাধের সহায়তার মধ্যে পার্থক্য। 34 আর 107, 34 আর 107-এর মধ্যে অ্যাকচুয়ালি কি পার্থক্য আছে, এটা যদি আমরা জানতে চাই, তাহলে প্রথমে আমরা একটু মনে করি যে 34 ধারায় কি আছে। মাহবুব সাহেব একটু মনে করেন যে 34 ধারায় কি আছে বলেন তো। অভিন্ন অভিপ্রায় কি, একটু ব্যাখ্যা দিয়ে বোঝান। 34 ধারায় কি আছে বলেন। না হচ্ছে না। এই লুৎফর সাহেব আপনি বলেন 34 ধারায় কি আছে। দুই বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করলে, কিসের পূর্ব পরিকল্পনা, দুই বা ততোধিক ব্যক্তি তাদের প্রি প্ল্যান ছিল এবং সেই প্ল্যান অনুসারে তারা একটা অপরাধ সংগঠিত করেছে, এটাকে বলা হয় অভিন্ন অভিপ্রায়। মানে তাদের সবাইকে সমানভাবে দায়ী করার জন্য এখানে ব্যবহৃত হবে কত, 34। অপরদিকে তাহলে 34-এর ক্ষেত্রে সর্বনিম্ন দায়ী করা যায় কয়জনকে, দুইজনকে। কিন্তু 107 যে আমরা যে প্ররোচনা পড়লাম, প্ররোচনার ক্ষেত্রে সর্বনিম্ন দায়ী করা যায় একজনকে। 34 কিন্তু কোনো স্বতন্ত্র অপরাধ না, কিন্তু 149 হচ্ছে কি বলেন, স্বতন্ত্র অপরাধ। স্বতন্ত্র অপরাধ মানে হলো শুধু 34-এ কোনো মামলা করা যায় না, কিন্তু কখনো কখনো এই প্ররোচনার জন্য আলাদা করে মামলা করা যায়। ধরেন মূল অপরাধ সংগঠিত হয় নাই কিন্তু প্ররোচনা করছে, সেই ক্ষেত্রে কিন্তু অপরাধ সংগঠিত হতে পারে। টেকনিক্যাল। অনলাইনে যারা আছেন কথা শুনতে পাচ্ছেন। জি স্যার। হ্যালো। স্যার শুনতে পাচ্ছি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, এখানে জিজ্ঞেস করা।
হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, শোনা যায়, কিন্তু স্যার স্ক্রিন আচ্ছা নাই স্যার, স্ক্রিনে কোনো কিছু নাই। আচ্ছা, স্ক্রিনে তো এখন আছে, এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, স্যার তো দেখা তাহলে যাচ্ছে আমি মোটর বাইকে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন দেখেন যে তাহলে অভিন্ন অভিপ্রায় এবং অপরাধের সহায়তার মধ্যে মূল পার্থক্য হলো অভিন্ন অভিপ্রায়ের ক্ষেত্রে সর্বনিম্ন দুইজন, অপরাধটা অবশ্যই সংগঠিত হতে হবে 34-এর ক্ষেত্রে, কিন্তু প্ররোচনার ক্ষেত্রে অপরাধ সংগঠিত হতেও পারে নাও পারে। 34-এ সর্বনিম্ন কয়জন? দুইজন। অপসহায়তায় কয়জন? একজন। অপসহায়তায় অপরাধ হতেও পারে নাও পারে, কিন্তু অভিন্ন অভিপ্রায়ে অবশ্যই সংগঠিত হতে হবে। একজন বলছেন প্রশ্ন আছে, আপনার প্রশ্নটা মনে রাখেন, প্রশ্নের জন্য আমি আলাদা সময় দেবো, সেই পর্যন্ত অপেক্ষা করেন। আচ্ছা, তো আমরা জেনে রাখা ভালো পড়ছি, এখন আমরা চলে আসি প্ররোচকের সংজ্ঞা, অ্যাবেইটর, 108 ধারা। দেখেন, অ্যাবেইটর প্ররোচকের সংজ্ঞা ধারা 108, দণ্ডবিধির আন্ডারলাইন করবেন। 108 ধারায় প্ররোচকের সংজ্ঞা দেওয়া হয়েছে। 108 ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি অপরাধে অপসহায়তা করেছে, আহ অপরাধ সংগঠনের প্ররোচনা করে, মানে সহজ কথা হলো ওই অপসহায়তার যে ওই তিনটা কাজ যারা করবে তারাই কি বলে? প্ররোচক। প্ররোচনা যারা করে তাদেরকে কি বলে? প্ররোচক, অ্যাবেইটর। এবং এই অ্যাবেইটর সংজ্ঞা দিয়েছে কত ধারায়? 108 ধারায়। অপরাধ সংগঠনের প্ররোচনা করে বা এমন কোন কার্য সংগঠনে অপসহায়তা করে যা প্ররোচকের অনুরূপ অভিপ্রায় বা জ্ঞান সহকারে অপরাধ সংগঠনের সক্ষম কোন ব্যক্তি কর্তৃক যদি সংগঠিত হয়, তাহলে সেটা অপরাধ হবে। এত প্যাসের দরকার নাই, আপনি জাস্ট সহজ কথায় মনে রাখবেন, প্ররোচনার সংজ্ঞা দিচ্ছে 107, আর প্ররোচনা যিনি করেন তার কি বলে? প্ররোচক। প্ররোচনার সংজ্ঞা দিচ্ছে 107, আর প্ররোচকের সংজ্ঞা দিচ্ছে 108, আর প্ররোচকরা ইংরেজিতে কি বলে? অ্যাবেইটর। অ্যাবেইটর, জি। এখন এই পার্টটা আমরা যদি একটু দেখি যে প্ররোচনায় বা অপসহায়তায় দায়ী করতে মৌলিক নীতি সমূহ, মানে একজনকে যদি আপনি প্ররোচনায় দায়ী করতে চান তাহলে এর কতগুলো নীতি আছে, এবং সেই নীতি সম্পর্কে আলোচনা করছে কত ধারায়? 108 ধারায়। তো আমরা চলে আসি 108-এর এই অংশটুকু দেখেন। কোন কার্যের অবৈধ বিরতিতে অপসহায়তা অপরাধ মর্মে গণ্য হতে পারে যদিও অপসহায়তাকারী উক্ত কার্য সম্পাদনের জন্য স্বয়ং বাধ্য না হতে পারে। এটা বাদ দেন, 2 নাম্বার পয়েন্টটা দেখেন, আপনাদের পুরাতন বইয়ের সাথে 2 নাম্বারটা মিলবে। অপসহায়তা একটি পৃথক ও স্বতন্ত্র অপরাধ, এটা আন্ডারলাইন করেন। অপসহায়তা একটা পৃথক ও কি স্বতন্ত্র অপরাধ, কিন্তু 34 আর 149 কিন্তু পৃথক বা স্বতন্ত্র অপরাধ ছিল না। যে অপরাধ করার জন্য অপসহায়তা করা হয় উক্ত অপরাধ হতে অপসহায়তা একটি পৃথক বা স্বতন্ত্র অপরাধ। ধরেন এই কথাটার অর্থ কি, আপনি একজনকে খুন করতে বলছেন এবং সে খুন করছে, তাহলে খুন একটা অপরাধ, আর আপনি যে অপসহায়তা করলেন এটা কি আর একটা অপরাধ। এই জায়গায় অপরাধ হচ্ছে কয়টা? 2টা। যে অপরাধ করার জন্য অপসহায়তা করা হয়েছে উক্ত অপরাধটি আন্ডারলাইন করবেন। সংগঠিত না হলেও, সংগঠিত কি না হলেও অপসহায়তা পৃথক একটি অপরাধ হিসেবে গণ্য। ধরেন আমি এইভাবে যদি বলি যে একজনকে আপনি খুন করতে বলছেন, সে খুন করছে, তাহলে যে খুন করছে তার বিরুদ্ধে 302, আর যে সহায়তা করছে তার বিরুদ্ধে অপসহায়তার ধারা, বুঝছেন? কিন্তু যারে আপনি খুন করতে বলছেন সে খুন করে নাই, তাহলে তার তো কোনো অপরাধ হয় নাই, কিন্তু যে এই যে অপসহায়তা করলো তার বিরুদ্ধে অপসহায়তার মামলা করা যাবে। এই কারণে অপসহায়তা একটা কি অপরাধ? স্বতন্ত্র অপরাধ। যে অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা করা হয়েছে তা সংগঠিত হোক বা না হোক, প্ররোচনা প্রমাণিত হলে প্রযোজক বা দুষ্কর্মের সহায়তাকারী কি প্রমাণিত হয়? দোষী হয়। আচ্ছা, তাহলে আমরা জানলাম 2টা জিনিস এখানে, যে প্ররোচনা একটা কি অপরাধ? স্বতন্ত্র অপরাধ। আর অপরাধ সংগঠিত যদি নাও হয় তবুও প্ররোচনার জন্য তারে কি দেওয়া যাবে? শাস্তি দেওয়া যাবে। 3 নম্বরে আসেন, এমনকি যে ব্যক্তিকে অপরাধটি করতে প্ররোচিত করা হয়েছে সে যদি উক্ত কাজ করতে বল দিবেন অস্বীকার করে, যারা প্ররোচিত করছেন সে যদি কি করে? অস্বীকার করলো, যে বললো যে আমি করবো না। পীযুষকে বললাম যে পীযুষ আপনি আখিনুরের নাক জোরে একটা ঘুষি দেন, পীযুষ বললো যে না আমি ঘুষি দেব না, তবুও অ্যাবেটার প্ররোচনার জন্য দোষী হবে। এরপরে দেখেন 4 নাম্বার, যে ব্যক্তিকে অপরাধ সংগঠন করতে প্ররোচিত করা হয় সে অপরাধ করতে গোল দিবেন যোগ্য কি যোগ্য না।
সে অপরাধ করতে যোগ্য কি যোগ্য না, বা তার অপরাধ করার একই অভিপ্রায়, এটা আন্ডারলাইন করেন, একই অভিপ্রায় বা জ্ঞান ছিল কিনা, তার দুষ্কর্মের সহায়তাকারীকে দোষী করতে বিবেচ্য বিষয় না। এখানে দুইটা বিষয় বলা যায়। দেখেন, আপনি একজন পাগলরে বলছেন যে তুই জায়গায় অমুকের মাথায় একটা বাড়ি দে, পাগলের তো কোনো হিতাহিত জ্ঞান নাই, এবং সে যায় ঠিকই আপনার কথা মতো ওর মাথায় বাড়ি দিতে, ওই লোক মারা গেছে। এখন আপনি পাগল কিন্তু অব্যাহতি পাবে 84 ধারায়, ওই যে জেনারেল এক্সেপশন 84 ধারায় বলা আছে পাগল উন্মাদ যদি কোনো কাজ করে সে অব্যাহতি পাবে 84-তে। এখন সে তো ওই আপনি যে কাজটা করতে বলছেন তার তো ওই হিতাহিত জ্ঞান ছিল না, কিন্তু সে যে করছে আপনার প্ররোচনায় করছে, আপনি কিন্তু ঠিকই প্ররোচনার শাস্তি পাবেন, সে পাক বা না পাক। আর একটা হলো এই যে দেখেন, এটা হলো যোগ্য কি যোগ্য না, বা কোনো শিশুরে বলছেন, এক শিশুরে বলছেন, শিশু ধরেন চার দোকানে কাজ করে, তারা এক কাপ চা দিয়ে বলছেন যে যা অমুক কাস্টমারে দিয়ে, দুইজন পাশাপাশি বসা, সে লুৎফর সাহেবের খাওয়াতে গিয়ে মাহবুব সাহেবরে খাওয়াই দিছে, মাহবুব সাহেব মারা গেছে। তাহলে শিশু তো এই জায়গায় দায়ী হচ্ছে না, কিন্তু আপনি কি দায়ী হবেন কিসের জন্য? খুনের প্ররোচনার জন্য। অথবা লাস্ট 2 নাম্বার এখানে বলছে একই অভিপ্রায় বা জ্ঞান ছিল কিনা। একই অভিপ্রায় বা জ্ঞান মানে হলো যে আপনি বলছেন যে অমুকরে হত্যা কর, কিন্তু সে আপনার কথা মতো অমুকরে হত্যা না করে সে আরেকজনকে হত্যা করছে, তবুও আপনি কিন্তু ওই প্ররোচনার জন্য কি হবেন? দায়ী হবেন, যদিও তার ইন্টেনশন ভিন্ন ছিল। মোট কথা যে আপনি প্ররোচনা দিলেই আপনার আর বাঁচার কায়দা নাই। অপরাধটা যদি সংগঠিত হয় তাহলে আপনার সাজার পরিমাণ বেশি, আর অপরাধ যদি সংগঠিত না হয় হয়তো বা কম, কিন্তু সাজা থেকে আপনি কখনো নিস্তার পাবেন না। তারপরে দেখি অপরাধে, তারপরটা দেখেন, অপরাধে সহায়তা, অপরাধ হয় এমন অপসহায়তা প্ররোচনাও অপরাধ রূপে গণ্য হবে, এটা আমরা আগেই জানি। সর্বশেষটা দেখেন, ষড়যন্ত্রের মাধ্যমে অপসহায়তার অপরাধ সাধিত হতে ষড়যন্ত্রের এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তির পরিচিত থাকা আবশ্যক না। যে ষড়যন্ত্র অনুসারে অপরাধ সাধিত হচ্ছে সেই ষড়যন্ত্র উক্ত ব্যক্তির যুক্ত থাকা তাকে অপসহায়তার জন্য দায়ী করতে যথেষ্ট হবে। যখন আপনি দুইজনে মিলে ষড়যন্ত্র করছেন, দুইজনের মধ্যে আগে থেকে পূর্ব পরিচিত হওয়ার প্রয়োজন নাই, তবুও দোষী সাব্যস্ত হবেন। তো এখানে যে মৌলিক উপাদান সমূহ আছে এগুলা থেকে আসলে কি জানলাম? দেখেন, প্ররোচনা একটা স্বতন্ত্র অপরাধ, প্ররোচনার ফলে অপরাধ সংঘটিত হোক বা না হোক দায়ী হবে নাকি। তারপরে প্ররোচনা যারে দিচ্ছেন তার অপরাধ করার যোগ্যতা থাক বা না থাক, তার অভিপ্রায় থাক বা না থাক, আর সে যদি অস্বীকারও করে তবুও কি হবে? প্ররোচনাকারী শাস্তি পাবে। এতটুকু হলো মূল কথা, জেনে রাখা ভালো। দেখেন, এটা ইম্পর্টেন্ট যে 108 ধারায় ব্যাখ্যা আছে 5টি, এটা গোল্ডেন। অনেক সময় এই ধরনের প্রশ্নও আসে যে এত ধারায় ব্যাখ্যা আছে কয়টা, এই ধারায় ব্যাখ্যা আছে কয়টা? 5টা। আচ্ছা, আমরা বিগত বছরের প্রশ্নে আসি। ক এর প্ররোচনায় খ খুন করার উদ্দেশ্যে গ কে ছুরিকাঘাত করে। ক এর প্ররোচনা খ খুন করার উদ্দেশ্যে গ কে ছুরিকাঘাত করে। কিসের প্ররোচনায়? খুনের। গ চিকিৎসা অন্তে সুস্থ হয়ে ওঠে, যারা ছুরিকাঘাত করছিল সে সুস্থ হয়ে গেছে। এখানে ক নিম্নের কোন অপরাধ করেছে? খুন করার প্ররোচনা। যদি বলেন যে স্যার ও তো মারা যায়নি, ও তো বেঁচে গেছে, আপনি বাসুক আর না মরুক, ও যদি ছুরি নাও মারতো তবুও তো সে খুনের প্ররোচনার জন্য কি হতো? তাই হতো। তাহলে আপনি মনে রাখবেন যে প্ররোচনার দিলেই সেটা একটা শাস্তিযোগ্য অপরাধ। সেলফ প্র্যাকটিসে মোটামুটি যা আছে এগুলো কষ্ট করে পড়বেন। আমরা দুই একটা প্রশ্ন এখানে পড়ি, দেখেন 11 নম্বর প্রশ্নটা পড়ি। এ ডি কে খুন করার জন্য বি কে প্ররোচিত করে। প্ররোচনা অনুসারে বি ডি কে গুরুতর জখম করে, জখমের পর সুস্থ হয়ে উঠছে। একই ধরনের উদাহরণ। 12 নম্বরটা দেখেন, এ বি কে হত্যা করার জন্য 7 বছরের একটি ছেলে সি কে এমন একটি কাজ করতে সাহায্য করে যার ফলে বি মারা যায়। এখানে এ এর শাস্তি হবে, মানে সহজ কথা, সে প্ররোচনা দিছে 7 বছরের একজন কম বয়সী ছেলেকে, তাহলে কিসের শাস্তি হবে? প্ররোচনার শাস্তি হবে। আর এখানে প্রচুর প্রশ্ন আছে, এগুলো কষ্ট করে পড়ে ফেলবেন। কোনোটা যদি না বুঝতে পারেন আমারে অবশ্যই জানাতে হবে, প্রতিটা প্রশ্ন এখানে পড়া আসলে সম্ভব না। কোনোটা না বুঝলে অবশ্যই জানাবেন। চলে আসি 18 নম্বরে, সর্বশেষটা, এ বাংলাদেশে, এটাই দেখছেন।
এটা দেখেন, এ বাংলাদেশের পর থামতে হবে। গোয়ায় অবস্থিত বিদেশি নাগরিক বি কে গোয়ায় একটি খুন অনুষ্ঠানের জন্য পরিচিত করে। গোয়া হচ্ছে ভারতের একটা শহর। তো একজন ব্যক্তি যিনি আছেন বাংলাদেশে, কিন্তু তিনি প্ররোচনা দিচ্ছেন বিদেশি একজনকে একটা অপরাধের জন্য। এখন বিদেশে যারা প্ররোচনা দিচ্ছে সে কি বাংলাদেশি নাকি বিদেশি সেটা পরের বিষয়, এটা অপ্রাসঙ্গিক। কিন্তু প্ররোচনাটা দেয়া হচ্ছে কোথায়? বাংলাদেশের মধ্য থেকে। আর প্ররোচনা দেওয়া হচ্ছে বাংলাদেশের থেকে, বাট কাজটা হচ্ছে কোথায়? বিদেশে। তাহলে এই যে বাংলাদেশে বসে যে প্ররোচনা দিল, এটার জন্য তাকে খুন অনুষ্ঠানে সহায়তা করার জন্য দোষী হবে। এবং এই বিধানটা যুক্ত করা হয় সরাসরি, এই উদাহরণটা 3টে স্টার দিয়ে রাখেন, এটা যোগ করা হয় 108 ক ধারার মাধ্যমে। 108 ক। এবং ব্যাখ্যাটা যদি পড়ি, যে ব্যক্তি বাংলাদেশের বাহির বা বাইরের দেশে এরূপ কোনো কাজে সহায়তা করে যা বাংলাদেশে সংগঠিত হলে অপরাধ বিবেচিত হতো, সেই ব্যক্তির অপরাধে প্ররোচনা করেছে বলে গণ্য হবে। মানে আপনি যদি বাংলাদেশে বসে বাংলাদেশের বাইরে কোথাও কোনো অপরাধে প্ররোচনা দেন, দেখতে হবে ওই কাজটা যদি বাংলাদেশের ভেতরে দিতেন অপরাধ হতো কিনা। যদি ভেতরে দিলেও অপরাধ হয়, তাহলে বাংলাদেশের বাইরে দিচ্ছেন তবুও এটা কি অপরাধ হিসেবে গণ্য হবে। এখন আপনাদের মনে অনেকের এই প্রশ্ন আসে যে স্যার, যদি কেউ তাহলে বিদেশে বসে বাংলাদেশে প্ররোচনা দেয় নাকি, এই প্রশ্ন অনেকের আসে। এখন বিদেশি বসে বাংলাদেশে প্ররোচনা যদি দেয়, তারে আপনি বাংলাদেশে যদি বিচার করতে চান, তাহলে দেখতে হবে ওই যে 2, 3, 4 এটা আছে কিনা। 2 তো বাংলাদেশে বসে, এটা তো পরের কথা। 3 হলো বাংলাদেশের জন্য। বিদেশে বসে যে প্ররোচনাটা দিছে, হয় তাকে বাংলাদেশি নাগরিক হতে হবে, আর না হলে বাংলাদেশি নাগরিক না হলে অন্য দেশের নাগরিকও যদি হয়, তবু কাজটা করতে হবে বাংলাদেশে নিবন্ধিত জাহাজ বা উড়োজাহাজের মধ্যে। বুঝেন কিনা? কিন্তু সে বাংলাদেশের নাগরিকও না, আবার বাংলাদেশের জাহাজ উড়োজাহাজেও নাই, কিন্তু বিদেশে বসে প্ররোচনা দিছে, তারে কিন্তু বিচার করার এখতিয়ার বাংলাদেশের আদালতের নাই। আচ্ছা, আমরা চলে আসি এখন অ্যাবেটমেন্টের শাস্তিতে। তাহলে এতক্ষণ ধরে আসলে কি পড়লাম? এতক্ষণ ধরে যা পড়লাম সেটা হলো যে প্ররোচনা দিছে 107-এ, প্ররোচকের সংজ্ঞা দিছে 108-এ, আর বাংলাদেশে বসে বিদেশে প্ররোচনা দিলে এটা কত? 108 ক। আচ্ছা, এখন একটা বিষয় যদি দেখেন যে প্ররোচনা করা যায় কয়টি উপায়? 3টি উপায়। প্ররোচিত করে, ষড়যন্ত্র অংশগ্রহণ করে, ইচ্ছাকৃতভাবে কোনো সহায়তা করে বা কাজ করে, এই 3টা উপায়। আর প্ররোচনার উপাদান আছে 108 ধারায় কয়টা? 5টা। আর বাংলাদেশে বসে যদি বিদেশে প্ররোচনা দেয় তাহলে হচ্ছে কত ধারা? 108 ক। দেশের পাশে যদি বাংলাদেশ টেরিটরির মধ্যে কোনো অপরাধ সংরক্ষণে প্ররোচনা দেয়, সেটা তো বললামই যে বিদেশে বসে যে প্ররোচনা দিছে, সে ধরেন ইউকে, হ্যাঁ যা তো বলা হয়ে গেছে, সে হয় তারা যদি আপনি বিদেশে বসে বাংলাদেশে প্ররোচনা দিচ্ছেন না, কোনো বিদেশির বিচার করতে হলে, বাংলাদেশে বিচার করতে হলে ওই বিদেশি কিসের হইতে হবে? বাংলাদেশের নাগরিক হইতে হবে, না বাংলাদেশের জাহাজ উড়োজাহাজের মধ্যে হতে হবে, নাহলে তো সে বাংলাদেশের নাগরিক না, তারে আপনি বিচার করবেন কেন? আচ্ছা, এখন আমরা চলে আসি প্ররোচনার শাস্তি। প্ররোচনার শাস্তি আলোচনা করতে কততে? 109 থেকে 120। এখন কার যেন প্রশ্ন ছিল, প্রশ্নটা করেন। কার প্রশ্ন আছে বলেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার স্যার ওই যে 34 ধারা যেটা, ওইটা তো হুম, কোনো স্বয়ং অপরাধ না, ওটা শুধু সমানভাবে দায়ী করার জন্য ওটাকে নিয়ে আসা হয়। হুম, এখন এই যে অপসহায়তা যেটা, এগুলো কি স্বয়ং এক একটা অপরাধ? জি মানে এটা এটা শুধুই মানে আপনি মানে মানে 107, 108 এইটাই একটা চার্জ গঠন করতে পারে এরকম আর কি। হ্যাঁ, চার্জ গঠন কোন ধারায় করবে সেটা পরের ব্যাপার, সেটাই যাচ্ছি না। বাট সহায়তা, একটু আগে যদি ক্লাস শুনে থাকেন তাহলে আমি বলছি যে একজন আরেকজনে খুন করতে বলছেন, খুনটা ধরেন করে নাই, তাহলে তো খুনের অপরাধ হয় নাই, কিন্তু যে সহায়তা করলো তার বিরুদ্ধে খুনের সহায়তার জন্য মামলা করা যাবে। এখন খুনের সহায়তার মামলা যদি না করা যেত তাহলে তো এটা স্বতন্ত্র অপরাধ হতো না, কিন্তু শুধু হতো না, চৌত্রিশ জি ধারা স্যার। মামলা করা যায় না। যাবে আচ্ছা, না, এ হলো। যায় না, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার।
আচ্ছা, মোট কথা অপসহায়তা একটা ভিন্ন অপরাধ। মোট কথাতে দরকার নাই আপনার, মোট কথা মাঝে মাঝে করে রাখবেন। দেখেন, আমরা চলে আসি প্ররোচনার শাস্তি। কেউ লিডিং কোশ্চেন করবেন না। আমি আবার বলে দিই, কিছু জানার থাকলে সরাসরি প্রশ্ন করবেন, কিন্তু আপনি নিশ্চিত হওয়ার জন্য আমার যদি শোনাইতে চান যে স্যার আমার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা, সেটা ফ্রি টাইমে করবেন, ক্লাস টাইমে ডিস্টার্ব করবেন না। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, স্যার এই বিষয়ে আমি জানতে চাই, কিন্তু আপনার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য স্যার এটাই নাকি, বেশি ভালো সাজা যাবে না। দেখেন, বিভিন্ন প্ররোচনার শাস্তি। এখন প্ররোচনার শাস্তি সম্পর্কে আলোচনা করছে 109 থেকে 120। এর মধ্যে আমরা দুই ভাগ করব। শুনেন, প্ররোচনাও দিছে, অপরাধও সংগঠিত হয়েছে, এর শাস্তি আছে 109 থেকে 114। তো আপনি একটু পাশে লিখে রাখতে পারেন যে প্ররোচনার ফলে যদি অপরাধ সংগঠিত হয় তাহলে শাস্তি হবে 109 থেকে 114 অনুসারে। প্ররোচনার ফলে যদি অপরাধ সংগঠিত হয় তাহলে শাস্তি হবে 109 থেকে 114। লিখছেন? আর প্ররোচনার ফলে যদি অপরাধ সংগঠিত না হয়, মানে আপনি প্ররোচনা দিচ্ছেন, আপনি বলছেন যে অমুককে হত্যা করো, কিন্তু অমুকরে সে হত্যা করে না, করতে গেছিল, ব্যর্থ হয়েছে বা অস্বীকার করছে, তাহলে শাস্তি আছে 115 থেকে 120। অ্যাকচুয়ালি প্ররোচনার অধ্যায়টা 120 পর্যন্ত হলেও প্ররোচনার শাস্তি আলোচনা করছে 117 পর্যন্ত, আর বাকি যে 18, 19, 20 এটা হলো আলাদা ধারা। বাট আপনারা এইভাবে মনে রাখেন, প্ররোচনার ফলে যদি অপরাধ সংগঠিত হয় তাহলে 109 থেকে 114, আর অপরাধ যদি সংগঠিত কি না হয় তাহলে কত? 115 থেকে 120। বুঝছেন? তো দেখেন, বিভিন্ন প্রকার প্ররোচনার শাস্তি। দণ্ডবিধির 109 থেকে 120 ধারা পর্যন্ত বিভিন্ন প্রকার অ্যাবেটমেন্টের শাস্তি উল্লেখ করা হয়েছে। আইনের সাধারণ নীতি হলো প্ররোচনাকারী এবং কার্য সংগঠনকারী একই শাস্তি পাবে। The abator and the doer receive the same punishment. মানে আইনে বলছে যিনি প্ররোচনা দিয়েছেন আর যিনি অপরাধ করছেন এই দুজনের শাস্তি কি এক। অপসহায়তা আন্ডারলাইন করবেন, নিজে একটি অপরাধ, অন্যদিকে অপসহায়তার ফলে যে অপরাধটি হয় সেটা আরেকটি অপরাধ। যে অপরাধটি করার জন্য অপসহায়তা করা হচ্ছে সেই অপরাধটি সংগঠিত হোক বা না হোক, অপসহায়তা অপরাধ হিসেবে গণ্য হবে এবং অপসহায়তাকারী বা প্রযোজক কি পাবে? শাস্তি পাবে। আচ্ছা, তো এখন পরেরটা যদি পড়ি, দেখেন অপসহায়তার জন্য শাস্তি নির্ধারিত থাকতে পারে আবার নাও পারে। একটু বলে দিই, শুনেন। ধরেন আমাদের দণ্ডবিধিতে মোট ধারা আছে 511টা। 511টা ধারার মধ্যে যদি কোথাও ওই অপরাধের অপসহায়তার বা প্ররোচনার আলাদা সাজা থাকে তাহলে 109 থেকে 120 লাগবে না। আর যদি আলাদা ধারা না থাকে তাহলে 109 থেকে 120 মানে সহায়তা লাগবে। আরো ভালোভাবে বোঝায়, বুঝেন না অনেকেই। ধরেন আমাদের দণ্ডবিধিতে আত্মহত্যার প্ররোচনার সাজা আছে 305 আর 306। আত্মহত্যার প্ররোচনা, তার আত্মহত্যার প্ররোচনার মামলা হবে 305 আর 306। কিন্তু যদি আত্মহত্যার প্ররোচনার সাজা না থাকতো কোথাও তাহলে সাজা হতো কত? 109 থেকে 120। বুঝেন কিনা? ধরেন খুনের প্ররোচনা, খুনের শাস্তি আছে 302 ধারা, কিন্তু খুনের প্ররোচনা করলে কি শাস্তি? 511টা ধারায় আলাদা কোনো শাস্তি নাই। তাহলে খুনের প্ররোচনার শাস্তি কিভাবে নির্ধারিত হবে? 109 থেকে 120। বুঝতে পারছেন? সহজ কথা, যদি প্ররোচনার জন্য আলাদা ধারা থাকে তাহলে তুমি প্ররোচনার অধ্যায় তোমার আসার দরকার নাই, কারণ তোমার তো আলাদা ধারা ওই জায়গা আছেই। আর প্ররোচনার জন্য যদি আলাদা ধারা কি না থাকে তাহলে লাগবে কারে? 109 থেকে 120। যে ক্ষেত্রে অপসহায়তার জন্য শাস্তি নির্ধারিত থাকে সেই ক্ষেত্রে অপসহায়তাকারী উক্ত নির্ধারিত শাস্তিতে দণ্ডিত হবে, কিন্তু যে ক্ষেত্রে অপসহায়তার ফলে সংগঠিত অপরাধের শাস্তি নির্ধারিত থাকে কিন্তু অপসহায়তার শাস্তি নির্ধারিত থাকে না, সেই ক্ষেত্রে অপসহায়তাকারী সংগঠিত অপরাধের জন্য নির্ধারিত শাস্তিতে দণ্ডিত হবে। এখানে আরেকটা কথা, যদি কোনো অপরাধের প্ররোচনার জন্য আলাদা শাস্তির ধারা না থাকে তাহলে তো আমরা জানলাম যে 109 থেকে 120, এবং এই জায়গা সেই ক্ষেত্রে মূল অপরাধের যে সাজা তারও কি সেই সাজা হবে। মানে খুন যদি কেউ করে আর খুনের প্ররোচনা যে দেয়, খুনেরও যে সাজা
খুনের প্ররোচনাকারীরও কি সেই সাজা। দেখেন এখানে একটা বিধান যুক্ত আছে, হয়তোবা এই যে দেখেন একটু পরে, অপসহায়তার জন্য শাস্তি নির্ধারিত থাকলে, কোন অপরাধে অপসহায়তার জন্য শাস্তি নির্ধারিত থাকলে অপরাধে অপসহায়তাকারী বা প্ররোচক উক্ত শাস্তিতে দণ্ডিত হবেন। যেমন 121 ধারায় বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা অপসহায়তা, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অপসহায়তার সাজা আছে 121। সো এই জায়গায় যেহেতু অপসহায়তার আলাদা ধারাই আছে, মামলা হবে কত ধারায়? 121। এই জায়গায় 109 থেকে 120 লাগবে না। 165 ক ধারায় সরকারি কর্মকর্তাকে বকশিস গ্রহণে অপসহায়তা, সরকারি কর্মকর্তারে আপনি ওই যে ঘুষ গ্রহণে সহায়তা করছেন, এটার সাজা স্পেসিফিক্যালি 165 কতে আছে। 305 ধারায় নাবালক বা উন্মাদ ব্যক্তিদের আত্মহত্যায় অপসহায়তা, 306 ধারায় প্রাপ্তবয়স্ক আত্মহত্যা অপসহায়তার জন্য নির্ধারিত শাস্তি রয়েছে, এবং এই ক্ষেত্রে অপসহায়তাকারী উক্ত নির্ধারিত শাস্তিতে কি হবে? দণ্ডিত। বুঝতে পেরেছেন? তাহলে আমার সহজ কথা, যদি দণ্ডবিধিতে এই প্ররোচনা বা অপসহায়তার আলাদা ধারা থাকে তাহলে ওই ধারায় সাজা পাবে, আর যদি আলাদা ধারা না থাকে তাহলে ওই অপরাধের যে সাজা, এই অপরাধ অপসহায়তারও সেই সাজা, কিন্তু এই শাস্তিটা হবে 109 থেকে 120 অনুসারে। উদাহরণ দেখেন, এ বি নামক একজন উন্মাদ ব্যক্তিকে বিষ পান করে আত্মহত্যা করে প্ররোচিত করে। অনেক সময় অনেক পাগল ব্যক্তির সাথে আর কি করে, ওই উন্মাদ ব্যক্তি এসে ধরেন কোকের বোতল পাইবে, বলতেছে তুই যে কেরাসিন, আর কি করতেছে বলে যে তুই কেরাসিন খা, এটা কোক মিষ্টি রোয়াবজা, খাইছে আর ওই লোক কি মারা গেছে। এখন সে যে খাইছে তার তো ওই মুহূর্তে জ্ঞান নাই, কিন্তু এই যে তার সাথে যে ফান করলো, এই যে প্ররোচনা দিল, সে দণ্ডিত হবে। মানে এই দেখেন, উন্মাদ ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে, শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যায় অসহায়তাকরণের অপসহায়তা হবে। সহায়তাকরণের জন্য শাস্তি দণ্ডবিধির 305 ধারায় উল্লেখ আছে। দণ্ডবিধির 305 ধারায় আছে যে শিশু উন্মাদ এদেরকে যদি আপনি আত্মহত্যায় প্ররোচনা করেন তাহলে শাস্তি পাবে কত ধারায়? 305 ধারায়। তাই আত্মহত্যায় প্ররোচনার জন্য এর শাস্তি 305 ধারা অনুযায়ী নির্ধারিত হবে, এবং এই ক্ষেত্রে এ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে অথবা কি অনধিক 10 বছর কারাদণ্ডে দণ্ডিত হবে। যদি এখানে 305-এ আলাদা করে আত্মহত্যার সহায়তার শাস্তি না থাকতো তাহলে সে দণ্ডিত হতো কত ধারায়? 109 থেকে 120 ধারায়। বুঝতে পারছেন? এখন আমরা চলে আসি অপসহায়তার জন্য শাস্তি নির্ধারিত না থাকলে 109 ধারা। 109 ধারা আমাদের মামলাগুলোতে সবচেয়ে, ফৌজদারি মামলা কোর্টে থানায় যদি যান দেখবেন যে সবচেয়ে বেশি যে ধারা আছে 34 আছে, 149 আছে, আর আছে 109। 109 এখন একটু পড়ি, তারপরে আমি ব্যাখ্যা দিই। তার আগে একটু বলে দিই 109 কি বলছে। প্রথম কথা, 109 মানে হলো প্ররোচনা দিছে, অপরাধ সংঘটিত হয়েছে। বুঝছেন? প্ররোচনা দিছে এবং অপরাধও কি সংঘটিত হয়েছে, এবং যে অপরাধটা সংঘটিত হয়েছে ওই অপরাধের প্ররোচনার আলাদা কোনো শাস্তি দণ্ডবিধিতে নাই। এই কারণেই আসতেছে কত? 109। 109 বলছে যে মূল অপরাধেরও যে সাজা, প্ররোচনারও সেই সাজা। তার আগে 109 যেটা সবসময় মনে রাখবেন যে প্ররোচনা দিছে এবং অপরাধ কি সংঘটিত হয়েছে। ধরেন আমি তানভীর আলম খানকে বললাম যে আপনি যে অমুককে হত্যা করেন, তানভীর আলম খান অমুকরে যে হত্যা করছে। এখন তানভীর আলম খান তো যে অপরাধ করছে হলো 302। এখন আমি যে ওনার প্ররোচনা দিলাম, খুনের প্ররোচনার আলাদা কোনো সাজা নাই, তাহলে আমরা জানি খুনের যে সাজা, অপসহায়তার কি সেই সাজা, অপসহায়তাকারীরও সেই সাজা। তাহলে আমি এখানে শাস্তি পাবো কততে? 109। এখন 109 কিসের 109? 109 তো মানে প্ররোচনা দিছি, হত্যা করছে, 302 এর 109। তাহলে তানভীরের বিরুদ্ধে চার্জ গঠিত হবে 302 ধারায়, আর আমার বিরুদ্ধে, আমি যে অপসহায়তা করছি, আমার বিরুদ্ধে চার্জ গঠিত হবে 302 এর সাথে 109। তার মানে বোঝা যাবে যে 302 হলো খুন, আর 109 কি মানে কি সহায়তা। তাহলে আমি কিসে সহায়তা করছি? খুনে, এবং এই খুনটা কি সংগঠিত হয়েছে। বুঝছেন? 109 কিন্তু অনেক তাৎপর্য বহন করে। প্রথমত হচ্ছে যে 302 এর সাথে 109 চার্জ গঠন হয়েছে, তার মানে এই 302 এর জন্য আলাদা অপসহায়তার আলাদা কোনো শাস্তি নাই। এই কারণেই 302 এর সাথে লাগছে কত রে? 109 কে। আর এই ক্ষেত্রে 302 মূল অপরাধেরও যে সাজা, এই 302 এর সাথে 109 যোগ করার ফলে খুনের সহায়তারও কি সেই সাজা। আমি যদি এইভাবে বলি যে
আমি প্রভাসকে বললাম যে প্রভাস আপনি যে চুরি করেন, অমুকের গরু চুরি করেন, প্রভাস চুরি করছে, এই মাহবুব সাহেব এদিক তাকান। প্রভাস, আমি আমার এই প্রশ্নের উত্তর দেন, কেউ বলবেন না, ওনারা জিজ্ঞাসা করি। প্রভাসে বলছি যে প্রভাস আপনি গরু চুরি করেন। এখন গরু চুরি করা 380 ধারায় অপরাধ, এবং গরু চুরির প্ররোচনার দণ্ডবিধিতে আলাদা কোনো সাজা নাই। এখন মাহবুব সাহেব বলেন যে প্রভাসের বিরুদ্ধে কত ধারায় মামলা হবে, আর আমি যে ওনার প্ররোচনা দিলাম আমার বিরুদ্ধে কত ধারায় মামলা হবে বলেন। শুরু করার জন্য স্যার 380 ধারা নেই। আমি কিন্তু ধারা বলে দিছি, গরু চুরি করতে ধরেন গোয়াল থেকে 380। এখন বলেন, বলে দিলাম, বলেন কার। হ্যাঁ, আর স্যার 380 সাথে হয় 380-র সাথে 109, 380-র সাথে আমার বিরুদ্ধে 109 কেন? কারণ গরু চুরির প্ররোচনার আলাদা কোনো সাজা নাই, তাহলে মূল অপরাধের যে সাজা প্ররোচনারও কি সেই সাজা। এই জন্য আমার বিরুদ্ধে চার্জ গঠিত হবে 380-র সাথে 109, আর মূল অপরাধটা যে করতে তার বিরুদ্ধে চার্জ গঠিত হবে কত? 380। বুঝছেন? আচ্ছা, দুইটা কেন হচ্ছে বলেন? আচ্ছা দেখেন, আর আমি বললাম 109 মনে রাখবেন, অপরাধটা অবশ্যই সংগঠিত হয়েছে। নট অনলি 109, আমি তো বলেই দিছি যে 109 থেকে 114 পর্যন্ত প্ররোচনা দিছে, অপরাধ সংগঠিত হয়েছে। দেখেন, অপসহায়তার ফলে অপরাধ সংগঠিত হলে এবং উক্ত অপসহায়তার জন্য কোনো শাস্তি বিধান দণ্ডবিধিতে না থাকলে অপসহায়তার শাস্তি কি হবে সেটা 109 ধারা অনুসারে নির্ধারণ করতে হবে। 109 ধারায় শুধুমাত্র যে অপসহায়তার শাস্তির বিধান করা হয়েছে, যে আন্ডারলাইন করেন, যে অপসহায়তার জন্য শাস্তির ব্যক্ত বিধান দণ্ডবিধিতে নেই। দেখছেন পান না? অবশ্যই আছে, নতুন বইটাই পড়তেছি, আপনার ভাব ধরলে হবে না। দেখেন 109 ধারার মূল কথা হলো কোন অপরাধে সহায়তা করার জন্য শাস্তি নির্ধারিত না থাকলে অপরাধের সহায়তাকারী মূল অপরাধের জন্য নির্ধারিত শাস্তিতে দণ্ডিত হবে। আমি যে কথা বললাম যে ওই ধারায় আলাদা কোনো শাস্তি নাই, প্রয়োজনের আলাদা শাস্তি নাই বলেই তো লাগতেছে কারে 109। অপসহায়তাকারী শাস্তি নির্ধারিত করতে 109 ধারা প্রযোজ্য হবে যদি নিম্নলিখিত শর্ত পূরণ হয়। কি কি দেখেন, এখানে 3টা শর্ত আছে। কি কি? যারা না বইতে না থাকলে চুপ করে শুনেন। কোন অপরাধ সংগঠনের প্ররোচনা দেওয়া, মানে সেখানে কি থাকবে? প্ররোচনা দেওয়া দিবে। উক্ত প্ররোচনার ফলশ্রুতিতে অপসহায়তার অপরাধটি গোল দিবেন, সংগঠিত হওয়া, মানে যে কাজে প্ররোচনা দিছে ওটা অবশ্যই সংগঠিত হয়েছে, এবং এমন অপসহায়তার জন্য দণ্ডবিধিতে নির্ধারিত শাস্তির বিধান নাই। আর এই যে অপসহায়তা করছে এটার জন্য দণ্ডবিধিতে আলাদা কোনো শাস্তির বিধান নাই। তাহলে 109, আবার বলি, 109 মানে হলো যে কাজের জন্য প্ররোচনা দিছে সেই কাজটা অবশ্যই সংগঠিত হয়েছে এবং ওই প্ররোচনার জন্য দণ্ডবিধিতে আলাদা কোনো শাস্তির বিধান নাই। এই কারণেই রাখতেছে কারে 109 কে। আর এই ক্ষেত্রে মূল অপরাধেরও যে সাজা, প্ররোচনারও সেই সাজা। তাহলে যে অপরাধ করছে তার বিরুদ্ধে অপরাধের ধারা, আর যে সহায়তা করছে তার বিরুদ্ধে অপরাধের ধারার সাথে যুক্ত হবে কত? 109। তার মানে বোঝা যাচ্ছে সে ওই অপরাধে সহায়তা করেছে। বোঝা গেছে ভাই? আচ্ছা, এখন 109 এর সাথে আমরা একটু পরে পড়বো, 109 এর সাথে একটা ধারার মিল আছে, সেটা হলো 114। কোর্টে আপনারা গেলে আচ্ছা শুনেন তো, এখানে যে বিষয়টা বললাম যে 109 এর সাথে সাদৃশ্য আছে 114। 114 হলো যে যিনি প্ররোচনা দিল বা যিনি অপসহায়তা করলো তিনি স্বয়ং ওই স্থানে উপস্থিত ছিলেন, মানে ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন এবং তার হুকুম মতে অপরাধটা সংগঠিত হয়েছে বলে যে হুকুমের আসামি। ধরেন বাংলা সিনেমায় ডিপজল হুমকি দিল যে তার যে সঙ্গী সাথী আছে তাদের বললো যে যা অমুকের ঘর পুরাই দে, এবং উনি দাঁড়ানো আছে কিন্তু ডিজেল পেট্রোল ঢাইলে ওই গো ডাউন বা ঘর পুরাই দিল তার সঙ্গী সাথী। বুঝতে পারছেন? তাহলে এই ক্ষেত্রে যে কাউকে কারো ঘর পোড়ানো, এটা আমরা সামনে গিয়ে পড়বো, দণ্ডবিধি 436 ধারায় অপরাধ। তাহলে যারা ওই ঘর পোড়ানোর সাথে সরাসরি সম্পৃক্ত তাদের বিরুদ্ধে চার্জ গঠিত হবে 436 ধারায়, আর ডিপ জলের বিরুদ্ধে চার্জ গঠিত হবে 436 এর সাথে 114।
436 সাথে 114, বুঝতে পারছেন? তাহলে 109 এবং 114 এই দুইটার মধ্যে পার্থক্য হলো 109 এর ক্ষেত্রে সে ঘটনাস্থলে উপস্থিত নাই, মানে যিনি প্ররোচনাকারী বা যিনি হুকুমদাতা তিনি ঘটনাস্থলে উপস্থিত নাই, কিন্তু 114 যার বিরুদ্ধে আসছে তিনি কি ঘটনাস্থলে উপস্থিত আছে। এই কারণে যারা কোর্টে যান, আপনারা যে জুনিয়রশিপ করতেছেন দেখবেন যে মাঝে মাঝে এফআইআর ধরবেন, মাঝে মাঝে ওই যে নালিশি মামলার দরখাস্ত ধরবেন, ওই জায়গায় দেখবেন যে কোন দরখাস্তে আছে 109, কোন দরখাস্তে আছে 114। এই দুইটার মূল পার্থক্য কি? একটা হলো যিনি হুকুম দিছে তিনি ঘটনাস্থলে ছিলেন না, আর একটা হলো যিনি হুকুম দিছেন তিনি স্বয়ং ঘটনাস্থলে থাকলে কত 100। আশা করি 109 এর 114 বুঝতে পারতেন। আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন কোন অপরাধ সংগঠনের প্ররোচনার জন্য কোন শাস্তির উল্লেখ না থাকলে, প্ররোচনার আলাদা শাস্তির উল্লেখ নাই, অপরাধমূলক কাজে সহায়তাকারী শাস্তি হবে কত বছর? যে অপরাধটি হয়েছে তার জন্য কি শাস্তি? নির্ধারিত শাস্তি। এরপরে যদি আমরা 2 নাম্বার প্রশ্ন দেখি, দেখেন ক এর প্ররোচনায় সরকারি কর্মচারী খ তার জিম্মায় থাকা সরকারি টাকা আত্মসাৎ করেছে, ক এর কি শাস্তি হতে পারে? খ এর কি সমান শাস্তি। খ এর সমান শাস্তি। কেন খ এর সমান শাস্তি বলেন? কারণ মূল অপরাধের যে সাজা, প্ররোচনারও কি সেই সাজা। 3 নাম্বারটা যদি দেখেন, আত্মহত্যায় সহায়তাকারী ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে যদি আত্মহত্যাকারীর বয়স হয়। এখন আমরা সামনে যখন 305, 306 ধারা ওখানে পড়বো, ওই জায়গায় আত্মহত্যার কোনো বয়স নাই, মানে আপনি যে কাউরে সহায়তা করলে আত্মহত্যার প্ররোচনা দিলেই সেটা অপরাধ, তাইতে 18 বছরের কম হোক আর 18 বছরের বেশি হোক। তো এখানে উত্তর হবে কোনোটি নয়, মানে আত্মহত্যার প্ররোচনা দিলেই অপরাধ, তাতে আপনি 80 বছরের বৃদ্ধ ধরে দেন আর 15 বছরের তরুণ দিয়ে দেন। আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আমি আপনাদের একটা এডিশনাল পেজ দিছি, ওইটা আমরা পড়া শুরু করব। 110 ধারা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আমরা পড়লে লিখিতর জন্য একই লেখা, এটা এখানে পড়া মানে আপনার লিখিতর জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই একটু মনোযোগ দেন। দেখেন আমরা বিরতির আগে পড়ছিলাম যে অপসহায়তার শাস্তি 2 ভাগে ভাগ করছে, একটা হলো 109 থেকে 114 আর একটা হলো 115 থেকে 120। প্ররোচনার ফলে যদি অপরাধটা সংঘটিত হয় তাহলে 109 থেকে 114, আর অপরাধ সংঘটিত না হলে 115 থেকে 120। এখন 109 আর 114 কিন্তু অলরেডি ব্যাখ্যা দিছি। 109 হলো প্ররোচনার ফলে অপরাধ সংঘটিত হয়েছে, প্ররোচনাকারী স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত নাই, 109। আর প্ররোচনাকারী স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত থেকে যদি প্ররোচনা দেয় তাহলে কত? 114। এটা তো আমরা মোটামুটি জানি নাকি? এখন যেটা আমরা 104টা ধারা মনে রাখেন, 110, 11, 12, 13, মানে যে 4টা আমরা পড়ি নাই, এই 4টায় প্ররোচনা দিছেন এক কাজের জন্য, বাট হয়েছে আর একটা, মানে প্ররোচনা দিছিলেন গুরুতর জখমের জন্য কিন্তু মারা গেছে, প্ররোচনা দিছিলেন একজনকে হত্যা করার জন্য আর একজনকে হত্যা করছে, প্ররোচনা দিছিলেন যে তুমি ওর ঘরে আগুন দাও, ঘরে আগুন তো দিছেই, সাথে চুরিও করছে। অর্থাৎ প্ররোচনার ফলে যদি ভিন্ন অপরাধ সংঘটিত হয় তাহলে ওই ভিন্ন অপরাধের প্ররোচনাকারী হিসেবে সে শাস্তি পাবে কিনা, এই 4টা ধারার মূল থিম এক। প্ররোচনা যা দিছে কিন্তু অপরাধ ঘটছে কি অন্য একটা, এইটা এই 4টা ধারার মূল থিম এক, যে আমি প্ররোচনা দিছি একটার জন্য ঘটছে আর একটা, এখন আমি কি ওই আর একটার প্ররোচনাকারী হিসেবে দায়ী হব কিনা, এ হলো মূল কথা। তো প্রথমে আমরা চলে আসি 110 ধারা। হ্যাঁ, ক্লাসে সাউন্ড পাচ্ছেন না আপনারা? এখন তো পাওয়ার কথা, একটু টেক্সটে জানান। প্রথমে আমরা দেখি 110 ধারা। দেখেন অভিপ্রায়, 110 ধারা অভিপ্রায় ভিন্ন অন্য কোন অভিপ্রায় অপরাধ সংগঠনের ক্ষেত্রে। 110 ধারা অনুযায়ী যদি প্ররোচিত ব্যক্তি সহায়তাকারী অভিপ্রায় ভিন্ন, মানে আপনারা যে কাজের জন্য প্ররোচনা দিছে অভিপ্রায় ভিন্ন অন্য কোন অভিপ্রায় অপরাধজনক কার্য করে, সেক্ষেত্রে ভিন্ন অভিপ্রায়ের অপরাধের শাস্তি সহায়তাকারী শাস্তি পাবে। বলছে
যে ভিন্ন কাজটা যদি ঘটে তাহলে প্ররোচনাকারী ওই ভিন্ন কাজের জন্যই কি পাবে, শাস্তি পাবে। আচ্ছা একটু উদাহরণ পড়ি, আমাদের এই ধারাগুলো উদাহরণ দিয়ে মনে রাখতে হবে। দেখেন, ক খকে প্ররোচনা দেয় সেজন্য গকে থাপ্পড় মারে। ক একজন ব্যক্তি, সে খরে বলছে যে তুমি যাই গড়ে একটা থাপ্পড় দাও। এখন থাপ্পড় দেওয়া হচ্ছে একটা সিম্পল হার্ট, মানে আমরা সামনে গিয়ে পড়বো 319 ধারা আছে, এমন কোন দৈহিক যন্ত্রণা বৈকল্য পীড়ারে বলে হচ্ছে হার্ট, সিম্পল হার্ট, মানে থাপ্পড় দিয়ে শুধু আঘাত, 323 শাস্তি। এখন কিন্তু খ গকে মারাত্মক ভাবে জখম করে, তারা দিতে বলছিল কি থাপ্পড়, কিন্তু সে থাপ্পড়ই দিছে, ধরেন থাপ্পড়ের ফলে তার কানের পর্দা ফেটে গেছে। এখন দণ্ডবিধি 320 ধারা 8 প্রকার আঘাতকে মারাত্মক জখম বা গুরুতর আঘাত বলছে। পুরুষত্বহীনকরণ, দৃষ্টিশক্তি নষ্ট করা, শ্রবণ শক্তি নষ্ট করা, অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, হাড় বা দন্তভঙ্গ ইত্যাদি। বুঝছেন? তারে দিতে বলছিল হালকা থাপ্পড়, কিন্তু সে দিয়েছে থাপ্পড়ই, কিন্তু ওর কি একটু জোরে হয়ে গেছে, ধরেন কানের পর্দা ফেটে গেছে। এখন যে প্ররোচনা দিচ্ছে সে কি কানের পর্দা ফাটাইতে বলছে? বলে নাই, কিন্তু সে ওই কানের পর্দা ফাটানো মানে মারাত্মক জখমের প্ররোচনাকারী হিসেবেই কি পাবে, তাই। বুঝছেন? এই দেখেন, কিন্তু খ গকে মারাত্মক জখম করে, এক্ষেত্রে ক অপরাধের সহায়তাকারী হিসেবে মারাত্মক জখমেরই শাস্তি পাবে। মানে এখানে সে যে সহায়তাটা করছে কিসের সহায়তা হিসেবে গণ্য হবে? মারাত্মক জখমের সহায়তাকারী হিসেবেই গণ্য হবে, কিন্তু সে অ্যাকচুয়ালি দিছিল কিসের? থাপ্পড়ের, মানে আঘাতের। তাহলে আমরা 110 কিভাবে মনে রাখবো? 110 আমি যে প্ররোচনা দিছিলাম করছে আর একটা, কিন্তু আমি যে কাজের প্ররোচনা দিছিলাম সে একই টাইপের আর একটা করছে, মানে অপরাধ কিন্তু আলাদা না, মানে আঘাতকে একটু কি বেশি, মানে ওই আঘাতই করছে কিন্তু ঘটে গেছে আর একটা। তাহলে তার বিরুদ্ধে অভিযোগ যদি আনতে হয় তার বিরুদ্ধে ঘটবে কততে? 110। বুঝছেন? ধরেন আমাদের কোর্ট কাছারিতে মামলা সভায় এই ঘটনা যদি ঘটে, তাহলে উকিল সাহেবরা বা পুলিশ বা এজাহার যখন করবে বা নালিশি দরখাস্ত করবে, তখন কিন্তু মামলা এইভাবে লিখবে যে বলছিলাম সে হুমকি দিয়েছে যে থাবায় তার কানের পর্দা ফাটাই ফেলে এবং সেই কাজই সে জায়গায় করছে। তার মানে 326 325 ধরেন বা 26 যাই আসুক, আর অপসহায়তার ক্ষেত্রে আনতেছে এই 326 এর সাথে 109। আমাদের বাস্তব জীবনে এই যে 110, 11, 12, এই 13 এই ধারাগুলো কিন্তু ব্যবহার নাই, কিন্তু আপনি যদি ঘটনা এইভাবেও সাজান যে প্ররোচনাকারী বলছিল তাকে থাপ্পড় দিতে, কিন্তু সে যায় এমন থাপ্পড় দিছে কানের পর্দা ফেটে গেছে, তাহলে এইভাবে সাজালেও সমস্যা নাই। তাহলে সেই ক্ষেত্রে ধরেন কানের পর্দা ফাটানো যদি 325 হয়, হাত দিয়ে যেহেতু করছে 325, আর প্ররোচনাকারীর বিরুদ্ধে ধারা আসবে 325 এর সাথে কত? 110। কত বলেন? 110। কেন 110? কারণ সে বলছিল একটা করতে, ঘটাইছে কি আর একটা। বুঝেন কিনা? আচ্ছা, এখন কেউ না বুঝলে প্রশ্ন করেন। এখন আপনি যদি বলেন স্যার এই জায়গা ভিন্ন আর একটা, আবারও বলি যে একই টাইপের ঘটছে, মানে যে কাজের থাপ্পড় দিতে বলছিলাম থাপ্পড় সে একটু বেশি হয়ে গেছে, কিন্তু দুইটা একই নেচারের অপরাধ। এমন না যে থাপ্পড় দিতে বলছে সে পা ভেঙে ফেলছে, বিষয়টা কিন্তু তা না। 110 এর সাথে আমরা মনে রাখবো 112, জোর জোর। এই জায়গায় ধারাগুলো আমরা জোর জোর মনে রাখবো, 110 এর সাথে 112 মনে রাখার সুবিধার্থে। যে অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে সেটার সাথে ভিন্ন অপরাধ সংঘটিত হলে, মানে প্ররোচনা দিচ্ছেন একটার জন্য, ঘটছে আর একটা, মূল থিম এক। যে কাজের জন্য প্ররোচনা প্রদান করা হয়েছিল সেই কাজটি সম্পাদিত হলে এবং সেই অপরাধ সম্পন্ন করতে গিয়ে, আন্ডারলাইন করেন, সেই অপরাধ সম্পন্ন করতে গিয়ে আর একটি অপরাধ সম্পন্ন করা হলে প্ররোচনাকারী উভয় অপরাধের প্ররোচনাকারী হিসেবে শাস্তি পাবে। উল্লেখ্য যে, আন্ডারলাইন করবেন, প্রথম অপরাধ সম্পন্ন করতে গিয়ে দ্বিতীয় অপরাধটি করা হয়েছে, এখানে দ্বিতীয় অপরাধটি প্রথম অপরাধের ফলাফল। শুনেন, এই জায়গায় বলছে মূল থিম এক, যা করতে বলছিলেন করছেন কি আরেকটা। 112তে বলতেছে যে আপনি একজনকে প্ররোচনা দিচ্ছেন যে তুমি অমুকের বাসা থেকে এই দলিলগুলো নিয়ে আসো, তুমি কলিপালের বাসা থেকে এই দলিলগুলো নিয়ে এসো, লুৎফর সাহেবরে বলছেন। আমি বললাম যে কলিপালের কাছ থেকে এই তার বাসা থেকে চেক নিয়ে এসো, ওনার চেক, স্বাক্ষরিত চেক। এখন লুৎফর সাহেব যখন কলিপালের বাসায় স্বাক্ষরিত চেক আনতে যাবে, কলি তো আপোষে চেক দিবে না, ওই জায়গা তো জোর জবরদস্তি করেই আনতে হবে। ওই জায়গা
পলি পারলে আঘাত করা লাগছে, গুরুতর আঘাত না করে ওই চেক আনা যাচ্ছে না। কিন্তু আমি শুধু আনতে বলছিলাম কি চেক, কিন্তু চেকটা যদি সে আনতে যায় তাহলে আরো কিছু অপরাধ কি করা লাগে, না হলে আমার প্ররোচনা যেটার জন্য দিচ্ছে ওইটা করা যায় না। তাহলে সেই ক্ষেত্রে প্ররোচনাকারী ওই যেটা ভিন্ন যেটা করছে ওটার জন্য কি হবে, দায়ী হবে। বুঝতে পারছেন আগেরটার সাথে এটার পার্থক্য কি? আগেরটা হলো আমি বলছিলাম একটা কিন্তু করে ফেলাইছি, ওটার চেয়ে গুরুতর একটা 110। আর এই জায়গায় আমি বলছি একটা কাজ করতে, কিন্তু আমি যে কাজটা করতে বলছি ওটা করতে গেলে আরো কিছু করা লাগে। এই আরো কিছুর জন্য দায়ী হবে, এটা হলো কত 112। বুঝতে পারছেন 110 আর 112, 13, 14, 11, 12 সব তিন কিন্তু এক, যে প্ররোচনা দিছিলাম একটা করছে একটা, কিন্তু একই নেচারের যেটা করতে বলছি একই নেচারের গুরুতরটা করে ফেলছে 110। আর করতে বলছি একটা, কিন্তু সেটা করতে গেলে আরো কিছু করা লাগে, এটা কত 112। আসেন আমরা 111-তে আসি। 111-তেরও একসাথে দুইটা জোড়া পড়বো, 110 আর 112 একসাথে, আর 111 আর 113 একসাথে। আর একটা জোড়া পড়ে ফেলছি, কত কত বলেন তো? 109 আর 114। ধারা 111 দেখেন, অপসহায়তাকৃত কার্য হতে ভিন্ন কার্য সম্পাদনের ক্ষেত্রে অপসহায়তাকারীর দায় মূল একই সব। যে কাজের জন্য সহায়তা বা প্ররোচনা দেওয়া হয়েছে সেই কাজ অনুষ্ঠিত না হয়ে অন্য কোনো কাজ অনুষ্ঠিত হলে সেক্ষেত্রে উক্ত কাজের সহায়তাকারী অনুষ্ঠিত কাজের জন্য শাস্তি পাবে। এটা তো আগের ধারাগুলোতেও বলছে, সে যে কাজের জন্য সহায়তা করেছিল সে কাজের জন্য নয়, তবে শর্ত হলো, আন্ডারলাইন করেন, অনুষ্ঠিত কাজটি প্ররোচনা বা সহায়তার গোল দিবেন সম্ভাব্য ফল ছিল, গোল দিবেন সম্ভাব্য ফল ছিল, এবং সহায়তাকারীর প্ররোচনা অনুসরণ করতে গিয়ে সেই সম্ভাব্য কাজটি অনুষ্ঠিত হয়েছে। একটু বুঝেন, ধরেন আপনি প্ররোচনা দিয়েছেন এক কাজের জন্য, কিন্তু যে কাজের যে অপরাধের জন্য প্ররোচনা দিয়েছেন সে ঘটাই ফেলাইছে আর একটা, তখন দেখতে হবে যে ওই কাজটা কি আপনার প্ররোচনার সম্ভাব্য ফল কিনা। এখন যদি বলেন স্যার সম্ভাব্য ফল আমি কিভাবে নির্ধারণ করব? সম্ভাব্য ফল এইভাবে নির্ধারণ করা যায়, ঘটনাটা দেখে, অপরাধের নেচার দেখে। ধরেন একটা বাচ্চা শিশু চায়ের দোকানে কাজ করে, তারে এক কাপ চা দিয়ে বিষ মিশানো, বললাম যে বাবু ওই কাস্টমারে দিয়ে এসো। লুৎফর সাহেব আর আমাদের আহ মাহবুব সাহেব এক জায়গায় বসা, এখন তারে দেখাইছি মাহবুব সাহেবের রে, কিন্তু সে যাই চা খাওয়াই দিছে লুৎফর সাহেব রে, কিন্তু আমি দেখাইছিলাম কারে, মাহবুব সাহেব রে, কিন্তু সে যায় খাওয়াই দিছে লুৎফর সাহেব। এখন এই যে ভিন্ন আর একজন মারা গেল, এটা কিন্তু আমার প্ররোচনার সম্ভাব্য ফল। কেন জানেন? কারণ আমি যদি প্ররোচনা না দিতাম তাহলে তো এটা ঘটতো না। মানে আমি মাহবুব সাহেবরে দেখাইলেও, মাহবুব সাহেবে খাওয়াইলেও যে অপরাধ হইতো, আমি প্ররোচনা করে শাস্তি পেতাম। লুৎফর সাহেবরে খাওয়াইছে, আমিও সেই একই প্ররোচনাকারী হিসেবে কি পাবো, শাস্তি পাবো, কারণ এটা আমার প্ররোচনার কি সম্ভাব্য ফল। আবার এইভাবে বলা যায় যে একজন ব্যক্তিকে আপনি বললেন যে পিপাস সাহেবের ঘরে আগুন দিতে, এখন সে পিপাস সাহেবের ঘরে আগুন তো দিছে, পিপাস সাহেবের ঘরের জিনিসপত্র চুরিও করছে। এখন আমি তো শুধু প্ররোচনা দিছিলাম কিসের জন্য, আগুন দেওয়ার জন্য, চুরির প্ররোচনা কিন্তু দেয় নাই। এখন আমি চুরির প্ররোচনাকারী হিসেবে দায়ী হব না। কেন হব না জানেন? কারণ এটা আমার প্ররোচনার সম্ভাব্য ফল না। এরকম যদি হতো ওই ঘরের ভিতরে তার একজন মানুষ ছিল, সে মারা গেছে, তাহলে আমি কিন্তু খুনের প্ররোচনার জন্য কি হতাম, দায়ী হতাম, কারণ এটা আমার প্ররোচনা কি সম্ভাব্য ফল, কিন্তু চুরি কিন্তু সম্ভাব্য ফল না। বুঝেন কিনা? তাহলে যে কাজের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে যদি ভিন্ন আর একটা ঘটে, তাহলে দেখতে হবে ওই প্ররোচনার সম্ভাব্য ফল কিনা। যদি সম্ভাব্য ফল হয় তাহলে ভিন্ন কাজের জন্য দায়ী হবো। যেরকম একজনে বিষ খাওয়াইতে গিয়ে আর একজনে খাওয়াই দিছে, এই জায়গা দায়ী হবো। কিন্তু ঘর চুরি করতে গিয়ে, যদি আগুন দিতে গিয়ে কি করে চুরি করে, তাহলে কিন্তু আমি দায়ী হব না। আমি শুধু ঘর পোড়ানোর প্ররোচনাকারী হিসেবেই দায়ী হবো, কারণ এটা আমার প্ররোচনার সম্ভাব্য ফল না। তো এখানে দুইটা উদাহরণ আছে, দেখেন। উদাহরণ 1 এবং উদাহরণ 2। ক একটি 9 বছরের কম বয়স্ক শিশুকে ক্ষয়ের খাবারে বিষ মেশানোর জন্য প্ররোচিত করে এবং তাকে বিষ প্রদান করে। শিশুটি ক্ষয়ের খাবারে বিষ মেশাতে গিয়ে গয়ের খাবারে বিষ প্রদান করে এবং গ মারা যায়। দেখছেন বিষ মেশাতে কইছে কার, একজনের খাবারে, মিশাইছে কি আর একজনের খাবারে। এক্ষেত্রে ক হত্যা অপসহায়তার জন্য কি হবে, দণ্ডিত হবে।
বুঝছেন? কারণ এটা তার প্ররোচনার কি ফল? সম্ভাব্য ফল। প্রভাস বলেন তো, এই 9 বছরের শিশু শাস্তি পাবে কততে? 9 বছরের লোক স্যার 83 শাস্তি পাবে না 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 পাবে না। তো সেটা বলেন। এই জায়গা তো 9 বছরের কম বয়স্ক, বিষ খাওয়াইলে ওর কোনো শাস্তি হবে না, কারণ অব্যাহতি পাবে 82 ধারায়। 82 ধারায় বলছে যে 9 বছরের কম বয়স্ক শিশু যে অপরাধী করুক না কেন সে কি পাবে? অব্যাহতি পাবে। উদাহরণ 2 আসেন। পবলু ফারুককে প্ররোচিত করে মামুনের গৃহ পোড়ানোর জন্য। পবলু বলছে ফারুক রে, ফারুক যাও তুমি গিয়া মামুনের গৃহ পোড়ায় দাও। ফারুক উক্ত গৃহে আগুন লাগায় এবং সেই ঘরের সম্পত্তি আন্ডারলাইন করে চুরি করে। এক্ষেত্রে পবলু গৃহটি পোড়ানোর কাজে সহায়তার জন্য দোষী হবে, কিন্তু চুরির জন্য দোষী হবে না, কারণ চুরি একটি পৃথক কাজ ছিল এবং এটি গৃহ পোড়ানোর জন্য সম্ভাব্য ফলাফল কি ছিল না। বুঝছেন? কারণ পোড়ানোর সাথে চুরির কোনো যোগসূত্র নেই। চুরি একটা আলাদা অপরাধ, পোড়ানো একটা আলাদা অপরাধ। তাহলে আমরা এই ধারাগুলো কিভাবে মনে রাখবো? 110, 111, 112, 113 চারটা ধারার মূল থিম এক, অর্থাৎ যে কাজের প্ররোচনা দিছে ঘটছে আর একটা। এখন 110-এ বলছে যে কাজের প্ররোচনা দিছে যদি একই টাইপের লঘু গুরুতরটা ঘটে, থাপ্পড় দিতে আঘাত করতে বলছিলাম, গুরুতর আঘাত হয়ে গেছে, তাহলে এই গুরুতর আঘাতের প্ররোচনাকারী হিসেবেই কি দায়ী হবে। 112 যে কাজ করতে বলছিলাম ওইটা করতে গেলে আরো কিছু অপরাধ করা লাগে, তাহলে যদি ওইটা করতে গিয়ে আরো অপরাধ করা লাগে তাহলে ওই ধারায় ওই ওই আরো অপরাধের প্ররোচনাকারী হিসেবেও কি হবে? দায়ী হবে। এটা কত? 112। আচ্ছা, যে কাজের প্ররোচনা দিছিল ঘটছে কি আর একটা, ঘটছে আর একটা, তাহলে সেই ক্ষেত্রে আর একটা ঘটলে দেখতে হবে যে ওই আর একটা কি আমার প্ররোচনার সম্ভাব্য ফল কিনা। প্ররোচনার জন্য যদি সম্ভাব্য ফল হয় আমি ওই আর একটার প্ররোচনাকারী হিসেবেই দায়ী হব। 111। জি, 113-তে চলে আসি, আসেন। আপনি যদি না বুঝেন তাহলে আপনার এই সব ধারায় একই রকম মনে হবে এবং বারবার পড়েও কিছু বুঝতে পারবেন না। দেখেন, প্ররোচনার ফলে ভিন্ন কার্য সংঘটিত হলে এবং উক্ত কাজের আন্ডারলাইন করবেন সম্ভাব্য ফলাফল সম্পর্কে প্ররোচনাকারী গোল দেবেন অবগত থাকলে অপসহায়তাকারীর দায়। এ জায়গায় বলাই আছে। দেখেন, 111 আর 113-র মধ্যে মিল আছে। 111-তে যে কাজের প্ররোচনা দিচ্ছেন ঘটছে আর একটা, এবং ওই আর একটা যদি প্ররোচনার সম্ভাব্য কি হয়? ফল হয়। আর 113-তে বলছে সম্ভব, আপনি যখন প্ররোচনা দিচ্ছেন তখন আপনি ভিন্ন আর একটা সম্পর্কে অবগত আছেন, মানে আপনি জানেন যে আমি প্ররোচনা দিছি এই কাজের জন্য কিন্তু আর একটাও ঘটার সম্ভাবনা আছে। এরকম যদি আপনি অবগত থাকেন তাহলে ওইটার জন্য আপনি দায়ী হবেন। আপনি একজনকে বলছেন যে যা অমুক রে গুরুতর জখম করে আয়, ছুরি দিয়ে এমন আঘাত করবি মারা যেন না যায়, কিন্তু মৃত্যুর দুয়ার থেকে যেন ফেরত আসে। এখন আপনি জানেন যদি কাউকে গুরুতর জখম করতে যায় তাহলে সে কি মারাও তো যেতে পারে। তাহলে আপনি যখন প্ররোচনা দিচ্ছেন তখনই তো আপনি এই বিষয় কি অবগত, সম্ভাব্য ফল সম্পর্কে কি অবগত। আর যদি আপনি সম্ভাব্য ফল সম্পর্কে অবগত না থাকতেন তাহলে পড়তো 111। আর সম্ভাব্য ফল সম্পর্কে কি অবগত আছেন, এই কারণে কত? 113। এই কারণে কাউকে যদি গুরুতর জখম করতে বলেন, গুরুতর জখম করছে কিন্তু সে মারা গেছে, তাহলে আপনি খুনের প্ররোচনাকারী হিসেবেই দায়ী হবেন। এটা কত? 113। দেখেন, যে কার্য করার জন্য প্ররোচনা করা হয়েছে উক্ত কার্যের ফলাফল অপসহায়তাকারীর অভিপ্রায় হতে ভিন্ন হলেও উক্ত ফলাফল বিষয়ে অপসহায়তাকারী শাস্তি পেতে পারে যদি এমন সম্ভাব্য ফলাফল সম্পর্কে অপসহায়তাকারী গোল দিবেন অবগত থেকে থাকে। উদাহরণ যদি আমরা পড়ি, যে গ কে গুরুতর জখম করার জন্য ক খ কে প্ররোচিত করে। কি করতে বলছে? গুরুতর জখম। খ উক্ত প্ররোচনার ফলে গ কে গুরুতর জখম করে যার ফলে গ মারা যায়, এক্ষেত্রে ক খুনের সহায়তার জন্য কি হবে? দণ্ডিত হবে। ক জানতো যে প্ররোচিত গুরুতর জখমের কার্যটির ফলে মৃত্যু ঘটতে পারে, তাই এখানে ক খুনের সহায়তার জন্য দণ্ডিত হবে এবং খুনের জন্য কি পাবে? নির্ধারিত শাস্তি পাবে। তাহলে প্রভাস, আপনি বলেন তো 111 আর 113-র মধ্যে কি পার্থক্য? তো ধরো যে একটা করছি এটা যদি সম্ভাব্য ফলাফল হয় বলেন।
সম্ভব ফলাফল হলে সেইটার জন্য সে বসিয়েছে বাথরুমে বসে রেকর্ড করছে। একটা এই সম্ভাব্য ফলাফল সম্পর্কে অবগত নাই, আর একটা সম্ভাব্য ফলাফল সম্পর্কে অবগত আছে, বুঝছেন? দেখি আপনারা শনাক্ত করতে পারেন কিনা, দেখি আপনারা। আমি এমনি অন্য টাইপের উদাহরণ দিই। অন্য টাইপের উদাহরণ হচ্ছে যে ধরেন একজনকে আপনি খাইতে বলছেন তিহারি, যে যা কোর্টের কাছে যে কাশফুল আছে, এই কাশফুলের কাছ থেকে যা আছে তিহারি যা আছে খা। এখন মানে সে যাই বলছে বিরিয়ানি খাইতে, ধরেন সে বিরিয়ানি খাইতে বলছে, যাও বিরিয়ানি খাও, কোনো বিরিয়ানির নাম মেনশন করে নাই। এখন সে ইঙ্গিত করছিল চিকেন খাইতে, দেখা গেলো সে খেয়ে গেছে কাচ্চি, মানে বিরিয়ানি খাইছে একই নেচারের, যেটা খাইতে বলছিল খাইছে কি আর একটা। তাহলে এটা কত ধারায় পড়ে বলেন তো? 110। মানে যা খাইতে বলছিলেন, বিরিয়ানি খাইতে বলছেন, একই টাইপের কি আর একটা খাইছে, 110। এখন আমি উদাহরণ দিচ্ছি এইভাবে। এখন দেখেন, তারে আপনি বললেন যে আগের দিন তো বিরিয়ানি খাইতে বলছিলাম, খাইতে বলছি একটা, খাইছিস আর একটা, একই নেচারের, দুইটা তো বিরিয়ানি ক্যাটাগরিতে পড়ে। ঠিক আছে, আজকে তোরে খাইতে দিলাম, তুই আজকে এই এই এক ডিশ বিরিয়ানি, এক গামলা বিরিয়ানি খাবি। আমি বললাম ঠিক আছে। মানে এক গামলা বিরিয়ানি সে খাইছে, কিন্তু খাইতে গেলে তার হজমের জন্য দই বুড়ানিও খাওয়া লাগছে। এটা কত বলেন? 112। মানে এইটা যদি আমি খাইতে চাই তাহলে আরো কিছু আমার দরকার। 112। ওই যে যেটা করতে বলছি সেটা করতে গিয়ে কি আর একটা করছে, এটা করে কততে? 112তে। বুঝছেন? তাহলে 109 থেকে 114, এটার মধ্যে মূল পার্থক্য হলো যে কাজের জন্য প্ররোচনা দিয়েছেন সেটা কি ঘটছে, কখনো সেইটা ঘটছে, কখনো ভিন্ন আর একটা ঘটছে। এর মধ্যে 109 আর 114 মিল আছে, 110 আর 112 মিল আছে। আর আচ্ছা, অনলাইন অফলাইনে যারা আছেন আমার একটু জানান যে আপনারা 109 থেকে 114 কোন ধারা বোঝেন নাই, একটু জানাইতে হবে। অনেকের না বোঝার কথা, কেউ প্রশ্ন করেন না, করেন অনলাইন অফলাইন যারা আছেন প্রশ্ন করেন, তাহলে আমরা সামনের স্যার ধারায় বুঝতে যাব। পারছি সব। আচ্ছা, আর অন্য যারা আছেন, এই কলিপাল, আপনি বুঝতে পারছেন? লুৎফর সাহেব, না বোঝার তো জোর নাই। মাহবুব সাহেব বুঝছেন? হালকা পাতলা কোথায় বুঝেন নাই আমাকে বলেন, কোন ধারা বুঝেন নাই বলেন। জোরে বলেন। 10-এ বুঝেন নাই? পূর্ণ বুঝছেন? 10 বলেন তো পূর্ণ। মাহবুব সাহেবরে বুঝান, আমারে না, মাহবুব সাহেবরে বুঝান। আচ্ছা, আপনারা অনেকে এই যে মনে মনে ভাবেন যে আমি তো পড়তেছি তো মনে তো থাকে না। কার কার মনে থাকে না? আর মনে থাকে কার বলেন তো এই জায়গার? যদি কারো মনে থাকে সে অসুস্থ, সে স্বাভাবিক না, বুঝছেন? পড়লে ভুলবেন, এটাই স্বাভাবিক। এখন আপনাদের পড়ার একটা সিস্টেম আছে, আপনি তো একদিন পড়ে তো সব মনে রাখবেন না। এই জিনিসগুলো হলো আমার বারবার দেখতে হবে, দেখতে হবে, দেখতে হবে। ধরেন যারা কোর্টে জীবনের প্রথম দিন যায়, তার কাছে ওই দিনটা অদ্ভুত লাগে, যে কোথায় কে কথা বলতেছে, কি করতেছে, মাথার মধ্যে ঘুরতেছে। কিন্তু আস্তে আস্তে যাইতে 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 কি কোন কোর্টে কি আছে বা কি করে, এই জিনিসটাকে আপনি একদিনে আত্মস্থ করেন। যেদিন আপনি গেছেন ওই দিন যদি পুরো সবকিছু মুখস্থ করেন যে ওই জায়গা, তাও কিন্তু মনে
থাকবে না। কিছু কিছু জিনিস আছে মনে থাকতে কি লাগবে, সময় লাগবে। তাহলে আইন হচ্ছে তাই, আপনি কোনোটা এ জায়গায় মুখস্থ করতে যাবেন না। যদি এর আগে মুখস্থ করেও থাকেন, মুখস্থ করতে যাবেন না। আপনি বারবার দেখবেন, গল্পের বই যেরকম বারবার পড়ে না, এভাবে বারবার পড়বেন, দেখবেন যে আপনার মনের মধ্যে এক সময় আপনার অবচেতন মনে এমনি মনে থাকতেছে, যে দেখলেই মনে উঠবে যে এই ধারায় কি আছে। এবং এই মনে রাখার যে টেকনিকটা, ওইটার আপনি কখনো ভুলবেন না। আর যদি ভুলেও যান, পরবর্তীতে দেখার সাথে সাথে কি মনে পড়বে। আসেন আমরা 115-তে আসি। ধারা 115, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে সহায়তা করানো এবং অপরাধ অনুষ্ঠিত না হওয়া। মানে আপনি এমন একটা কাজে সহায়তা করছেন যেটার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, ঠিক আছে? আপনি একজনকে বলছে অমুককে হত্যা করো, হত্যার শাস্তি কি? মৃত্যুদণ্ড। সেই কাজটা সে মানে অনুষ্ঠিত হয় নাই, হয় সে করতে অস্বীকার করছে, আর নাইলে করতে গেছিল, করতে পারে নাই। মানে যে কাজে প্ররোচনা দিচ্ছেন সেই কাজটা কি হয় নাই, এবং যে কাজটাই প্ররোচনা দিছিলেন ওই কাজটার শাস্তি কি? মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। যদি ওই কাজটা অনুষ্ঠিত হতো তাহলে তো শাস্তি পেতাম 109-তে বা 114-তে। আর যেটা করতে বলছে ওইটা না হয়ে যদি অন্য আরেকটা করতো তাহলে তো 110 থেকে 113, নাকি? এখন যে কাজের প্ররোচনা দিছি সেটা হয় নাই, এবং প্ররোচনাটা দিছি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের। তাহলে কি হবে দেখেন, যে ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ সংগঠনে প্ররোচনা করে কিন্তু উক্ত প্ররোচনার ফলাফল হিসেবে অপরাধ সংগঠিত না হলে উক্ত ব্যক্তি অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনার গোল দিবেন 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে। কিন্তু যদি অপসহায়তার ফলে কোনো ব্যক্তিকে গোল দিবেন আঘাত করা হয় তাহলে উক্ত প্ররোচনাকারী অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনার গোল দিবেন 14 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে। এটার অর্থ কি? দুইটা শাস্তি বলছে, এক জায়গায় 7 বছর আর এক জায়গায় কত? 14 বছর। অর্থাৎ আপনি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য। ধরেন আমি তানভীর আলম খানকে বললাম যে আপনি অমুককে হত্যা করেন, উনি হত্যা করতে অস্বীকার করছে, বা হত্যা করতে গিয়েছিল, হত্যা করতে পারে নাই। তাহলে উনি যদি অস্বীকার করে, ওনার তো কোনো সাজা হচ্ছে না। কিন্তু আমি যে ওনার প্ররোচনা দিলাম, আমার সাজা হবে 7 বছর। কিন্তু উনি হত্যা করতে গিয়ে হত্যা করতে পারে নাই, কিন্তু গুলি করছিল, হাতে পায়ে এক জায়গা লাগছে, আঘাত পাইছে, তাহলে আমার সাজা হবে কত? 14 বছর। দেখছেন? তাহলে 115-তে কোন অপরাধের প্ররোচনা দিছিল? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য। সেই অপরাধ কি সংগঠিত হয়েছে? হয় নাই। যদি না হয় 7 বছর, আর হয় নাই বাট আঘাত হয়েছিল, কত বছর? 14 বছর। বোঝা গেল ভাই? আর খুন করতে বলছে, খুন করছে 109। খুন করতে বলছিলাম, খুন করছে এবং হুকুমদাতা সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিল 114, নাকি? 116-তে আসি। 16-তে বলছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তাকরণ এবং অপরাধ অনুষ্ঠিত না হওয়ার ক্ষেত্রে। আগে দুইটায় সহায়তা করছিলেন, মৃত্যুদণ্ডযোগ্য এবং যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ, এবং ওই দুইটা অপরাধ সংগঠিত হয় নাই। আর এখন হলো ওই দুইটা ছাড়া অন্য কোনো অপরাধে যদি সহায়তা করেন যেটা শাস্তি কারাদণ্ডে দণ্ডনীয় এবং অপরাধ অনুষ্ঠিত হয় নাই। আর একজনকে চুরি করতে বলছেন, করেন নাই। একজনকে ছিনতাই করতে বলছেন, করেন নাই। একজনকে ঘরে আগুন দিতে বলছেন, দেয় নাই। তাহলে আপনার শাস্তি কি হবে? কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তা করা হলে এবং উক্ত অপরাধটি আন্ডারলাইন করবেন যদি সংগঠিত না হয় এবং এমন প্ররোচনার জন্য কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে না থাকলে, তাহলে উক্ত অপরাধের প্ররোচনাকারী যদি সাধারণ ব্যক্তি হন, এটা বলতেন কি হন? সাধারণ ব্যক্তি। সাধারণ ব্যক্তি মানে হলো ওই সরকারি কর্মকর্তা না, বেসরকারি ব্যক্তি। তবে উক্ত ব্যক্তি অপরাধের জন্য বর্ণিত সর্বোচ্চ কারাবাসের গোল দিবেন 1/4 পর্যন্ত শাস্তি পেতে পারে। আপনি একজনের চুরি করতে বলছেন, চুরির শাস্তি ধরেন 3 বছর, সে চুরি করে নাই, তাহলে আপনি একজন সাধারণ ব্যক্তি, প্ররোচনাকারী হিসেবে আপনার সাজা হবে 3 বছরের 4/1, মানে 9 মাস। বুঝছেন? এবং অপরাধের প্ররোচনা করে যদি গোল দিবেন সরকারি কর্মকর্তা হন, কে হন? সরকারি কর্মকর্তা হন, তবে উক্ত ব্যক্তি অপরাধের জন্য বর্ণিত কারাবাসের অর্ধাংশ পর্যন্ত শাস্তি পেতে পারে। অর্ধাংশ বুঝেন? মানে অর্ধেক পর্যন্ত শাস্তি পেতে পারে। পুলিশ বলছে
একজন ছিনতাইকারী রে, যা তুই ওই জায়গায় ছিনতাই কর, আমি ওই জায়গায় যাবো না নে, যা করার 1 ঘন্টার মধ্যে করে রাখ। সে ধরেন ছিনতাই করতে পারে নাই, তাহলে পুলিশ এই ছিনতাইয়ের সাজা যদি দস্যুতার সাজা 10 বছর সশ্রম, তাহলে সে পুলিশ সাজা পাবে কত? 10 বছরের অর্ধেক। আর এই কাজটা যদি কোনো সাধারণ ব্যক্তি করতো তাহলে সাজা কত? 2.5 বছর। বুঝছেন? উদাহরণ দেখেন, কয়েকজন পুলিশ কর্মকর্তা যার দায়িত্ব হলো দস্যুতা প্রতিরোধ করা, কিন্তু সে দস্যুতা সংগঠনের প্ররোচনা করেছেন, তবে দস্যুতা সংগঠিত হয়নি। এখানে ঠর জায়গার টোকা দেন, ঠ বানানটা ভুল আছে, সংগঠিত। কিন্তু তবে সংগঠনের প্ররোচনা করেছেন, তবে দস্যুতা সংগঠিত হয়নি। এক্ষেত্রে ক দণ্ডিত হতে পারে দস্যুতার জন্য নির্ধারিত সর্বোচ্চ শাস্তির অর্ধাংশ, যেহেতু একজন সে সরকারি কর্মকর্তা। যদি সে সরকারি কর্মকর্তা না হয়ে একজন সাধারণ ব্যক্তি হতো তাহলে সাজা হতো কত? 4/1। তাহলে আমরা 115 এবং 116 কিভাবে মনে রাখবো? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা দিছিল, হয় নাই, সাজা 7 বছর, আঘাত হইলে 14 বছর। 115 কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা দিছিল, হয় নাই, অপরাধের সর্বোচ্চ শাস্তির সাধারণ ব্যক্তি হইলে 1/4 আর সরকারি কর্মকর্তা হইলে অর্ধেক। জি, আজকের আমাদের সর্বশেষ ধারা দেখেন 117 ধারা। জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ অনুষ্ঠানকরণের সহায়তা। মানে আপনি অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনি 10-এর অধিক ব্যক্তিরে প্ররোচনা দিচ্ছেন যে তোমরা ধরেন এক দলের, এই যে বর্তমান তো নির্বাচনের সময়, আমরা এক দলের প্ররোচনা দিচ্ছি, এক দল প্ররোচনা করতেছে যে ওদের উপর হামলা করো, নেতা বলতেছে যে ওদের উপর হামলা করো। এখন সাধারণত এক জায়গায় তো 10-এর অধিক ব্যক্তি থাকে, হামলা করুক বা না করুক, মানে এটা তো না করার কথাই বলছে, না করলে শাস্তি কি, আর করলে তো হামলার শাস্তি প্লাস প্ররোচনা। দেখেন, যে ব্যক্তি জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ অনুষ্ঠানে সহায়তা করে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ আন্ডারলাইন করবেন 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড হতে পারে, উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। উদাহরণ দেখেন, একটি সম্প্রদায়ের শোভাযাত্রা যাওয়ার সময় উহার ব্যক্তিদের উপর আক্রমণ করার উদ্দেশ্যে 10 জনের অধিক সংখ্যক সদস্য বা বিশিষ্ট অন্য একটি বিরোধী সম্প্রদায়ের ব্যক্তিদের একটি বিশেষ সময় এবং স্থানে মিলিত হওয়ার জন্য প্ররোচনা দিয়ে একটি বিজ্ঞপ্তি লটকিয়ে দেয় যে অমুক জায়গা দিয়ে যাবে, তোমরা সবাই অমুকের উপরে হামলা করো। ক এই ধারায় বর্ণিত অপরাধ করেছে, তাহলে ক এর সাজা হতে পারে কত? 3 বছর। বুঝতে পারছেন? তার জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তিকে অপরাধ অনুষ্ঠানে সহায়তা গ্রহণের শাস্তি কত বছর? 3 বছর। সাধারণত প্ররোচনার জন্য 109 থেকে 117 পর্যন্ত পড়লেই হবে, 118, 19, 20 প্রিলিতে লাগবে না, এটুকু আমরা বাদ দিলাম। তাহলে আমাদের মনে রাখতে হবে যে অপসহায়তার যে অধ্যায়টা, এটা কত থেকে কত? 107 থেকে 120। এর মধ্যে অপসহায়তার সংজ্ঞা দিছে 107, 3টি উপায়। আর অপসহায়তা যে করে তাকে বলে প্ররোচনাকারী বা অপসহায়তাকারী, অ্যাবেইটর, 108। বাংলাদেশে বসে বিদেশে প্ররোচনা করলে 108 ক। অপসহায়তার ফলে যদি অপরাধ সংঘটিত হয় 109 থেকে 114। যে কাজের প্ররোচনা দিচ্ছেন বা অপসহায়তা করছেন সেটা হুবহু ঘটছে 109। ঘটনাস্থলে প্ররোচনাকারী উপস্থিত থাকবে না, আর ঘটনাস্থলে যদি প্ররোচনাকারী উপস্থিত থাকে তাহলে কত? 114। আর অপসহায়তার ফলে যদি ভিন্ন অপরাধ সংঘটিত হয় 110, 111, 112, 113। যে কাজের প্ররোচনা দিচ্ছেন একই নেচারে আর একটা ঘটছে 110। থাপ্পড় দিতে বলছিলেন, কানের পর্দা ফেটে গেছে 110। যে কাজের প্ররোচনা দিছিলেন সেটা করতে গেলে আরো একটা অপরাধ করা লাগে 112। বলছিলেন অমুকের বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে আসো, ওগুলা যদি আনতে যাই তাহলে আরো অপরাধ করা লাগে, এটা কত? 112। 111 তো বলছে যে কাজের জন্য প্ররোচনা দিচ্ছিলেন ঘটছে আর একটা, কিন্তু আর একটা যদি আপনার প্ররোচনার সম্ভাব্য ফল হয় তাহলে আপনি প্ররোচনার ওই ভিন্ন অপরাধের সাজা পাবেন যদি সম্ভাব্য ফল হয়, আর সম্ভাব্য ফল না হলে তো পাবেন না। 111। যে কাজের প্ররোচনা দিছিলেন তখনই জানতেন যে ভিন্ন আর একটা ঘটতে পারে, তাহলে ভিন্নটার জন্য দায়ী হবেন 113। প্ররোচনার ফলে অপরাধ সংঘটিত না হইলে শাস্তি তো বললাম 115 থেকে 120। তো তার মধ্যে
115-তে বলছে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা দিছেন এবং সেটা ঘটে নাই, সাজা কত? 7 বছর, আঘাত দিলে 14 বছর। যাবজ্জীবন শুধু কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা দিছেন এবং অপরাধ সংঘটিত হয় নাই 116। আর যদি সাধারণ ব্যক্তি হয় তাহলে 4 ভাগের 1 ভাগ, আর যদি সরকারি কর্মকর্তা হয় তাহলে অর্ধেক। আচ্ছা, আর 117-তে পড়ছি জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তিকে কোনো অপরাধ অনুষ্ঠানে প্ররোচনা দেওয়া শাস্তিযোগ্য অপরাধ, সর্বোচ্চ কত? 3 বছর। 117, 18, 19, 20 পড়া লাগবে না। আর প্ররোচনা অপরাধ সম্পর্কে আলোচনা করছে কত অধ্যায়? 5ম অধ্যায়। আপনাদের আগামীকাল আমাদের পড়া আছে, আগামীকাল আপনাদের 40 মার্কের ক্লাস টেস্ট এবং বিষয়বস্তু হচ্ছে 76 থেকে 120 দণ্ডবিধির। 76 থেকে 120 ধারা। অনলাইনে অফলাইনে যারা আছেন আবারও বলি, যারা যারা সামর্থ্য আছে ভর্তি হয়ে যান, চেষ্টামি করবেন না। অনেকে জানাইছেন পরে ভর্তি হবো বা জানাইছেন আমার সাথে আলাপ করছেন, ধন্যবাদ, কিন্তু অনেকেই আপনারা এই জায়গা আছেন যে রিভিশন আমরা 3 বার চলে, কিন্তু আপনি টাকা দিচ্ছেন একবারও পুরা দেন নাই, কিন্তু তার সামর্থ্য আছে। সো এরকম করলে জীবনও পাস করতে পারবেন না, এই আর কি। সামর্থ্য থাকলে অবশ্যই পরিশোধ করতে হবে। জি, ভালো থাকেন। 4:30টায়। আল্লাহ হাফেজ।